আসসালামু আলাইকুম। আজকে হলো রাসায়নিক পরিবর্তন সাজেশন ক্লাস, টেস্ট পেপার সলভ, তৃতীয় নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা পড়ছিলাম বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ম্যাথ, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ম্যাথ। বাফার দ্রবণের পিএইচ আমরা যেটা পড়ছিলাম সেটা হলো অম্লীয় বাফার নিয়ে। এর প্রশ্ন কিভাবে আসে, আজকে আমরা দেখবো ক্ষারীয় বাফার যদি দেওয়া থাকে, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ। আসার কথা হলো যে পরীক্ষাতে সবসময় অম্লীয় বাফারটাই প্রশ্ন হিসেবে আছে। ক্ষারীয় বাফারের পিএইচ নির্ণয় ম্যাথ খুব রেয়ার কেস। তবে হ্যাঁ, যদি আসে তাহলে 8টা বোর্ডের মধ্যে থেকে হয়তো 5টা বোর্ড এটা করবে আর 3টা বোর্ড হয়তো এটা করবে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে অম্লীয় বাফার সব বোর্ডে দিবে না। পিএইচ নির্ণয়ের ম্যাথ যদি 8টা বোর্ড প্রশ্ন করে, দেখা যাবে 5টা বা 6টা বোর্ড করবে হলো অম্লীয় বাফারের পিএইচ নির্ণয়, আর 2টা বোর্ড প্রশ্ন করবে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় দিয়ে দিবে। তারা একটু ভিন্নতা চাইবে, যেসব টিচাররা তারা বলবে কি সব বোর্ড যেহেতু অম্লীয় বাফার দিয়েছে আমরা ক্ষারীয় বাফারটা দিয়েই প্রশ্ন করি। তো সেক্ষেত্রে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ ও করে যেতে হবে। তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় যেমন আমরা দেখছিলাম যে দুই ধরনের প্রশ্ন হয়। একটা হলো অ্যাসিড ও ক্ষার দেয়া, অ্যাসিড ও লবণ দেয়া এখানে দেয়া থাকতে পারে। কারণ আরেকটা ছিল অ্যাসিড ও ক্ষার দেয়া, অ্যাসিড ও ক্ষার দেওয়া। আর অবশ্যই অ্যাসিডটা কি থাকতে হয়, বেশি থাকতে হয়। এটা দেখছিলাম আমরা অম্লীয় বাফারে। আর এখানে এসে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে জিনিসটা হবে ক্ষার ও লবণ দেয়া, দুই ধরনের। ক্ষারীয় বাফারের পিএইচ এর ক্ষেত্রে এই অ্যাসিডের জায়গায় হবে ক্ষার ও লবণ দেয়া। আর এখানে ক্ষারটা অ্যাসিড থেকে বেশি দেয়া থাকবে। তো আমি উপরে লিখে ফেলি ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। আজকে আমরা যেটা করতেছি সেটা হলো কি ক্ষারীয় বাফারের পিএইচ নির্ণয়। একটা ম্যাথ দেখাই দিলেই হবে আশা করেন। ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, তো এটাও দুই ভাবে থাকতে পারে। এক নাম্বার হলো কি দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার লিখতে মনে হয় সুবিধা হবে। দুর্বল ক্ষার ও লবণ দেয়া। 2 নম্বর হলো ক্ষার, দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিড দেয়া। সহজ ভাষায় বলতে গেলে দুর্বল ক্ষার ও লবণ দেয়া বলতে কি দেয়া থাকতে পারে, NH4OH হলো দুর্বল ক্ষার আর এর লবণ হলো NH4Cl দেয়া। তুমি চাইলে এটা লিখতে পারো, 1 নম্বরটা হলো এটা যে দুর্বল ক্ষার আর লবণ দেওয়া মানে NH4OH আর NH4Cl এর পরিমাণ দেওয়া থাকে। আর দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিড দেয়া, এক্ষেত্রে অবশ্যই দুর্বল ক্ষারটা বেশি হবে। 2 নম্বরটাতে কি দেয়া থাকবে, NH4OH দেয়া থাকবে আর HCl দেয়া থাকবে। সেক্ষেত্রে সত্য কি, অবশ্যই NH4OH টা বেশি পরিমাণে থাকবে। তো এই হলো আমাদের 2টা টাইপের প্রশ্ন। অম্লীয় বাফারে যেমন 2টা টাইপ, ভিন্নতা ছিল। দুর্বল অ্যাসিড তার লবণ দেওয়া ছিল, এক্ষেত্রে দুর্বল ক্ষার তার লবণ দেওয়া থাকবে, সরাসরি সূত্র বসে যাবে। আর দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড যদি দেওয়া থাকে সেক্ষেত্রে দুর্বল ক্ষার অবশ্যই বেশি পরিমাণটা বেশি থাকতে হবে, তাহলে তারা বাফার দ্রবণ গঠন করবে। আর অম্লীয় বাফারের পিএইচ যখন নির্ণয় করছিলাম ওর যেমন একটা ফর্মুলা ছিল, এখানে একটা ফর্মুলা পিওএইচ। যেহেতু ক্ষারীয় বাফার আগে পিওএইচ বেরোবে, পিওএইচ সমান হলো পিকেবি প্লাস লগ লবণ ভাগ হলো ক্ষার, লবণ ভাগ ক্ষার। যদি শুধু ঘনমাত্রা দেয়া থাকে আমরা এইটুকু বসাবো, আর যদি আয়তন ঘনমাত্রা দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটাতে আয়তন ইন্টু ঘনমাত্রা বসাই দিব, V/S। ওপরে হলো লবণের জন্য আর নিচেরটা V/S, এটা হলো ক্ষারের জন্য। এইটুকু বসাই দিলে আমাদের কাজ শেষ। তো এই হলো আমাদের ফর্মুলা গুলো। আর প্রশ্ন কি দেওয়া থাকবে সেটা দেখলাম। এখন আমরা
এই টাইপের একটা করে দিব, এই টাইপের একটা করে দিব, দিলেই আশা করা যায় হয়ে যাবে। আনুষঙ্গিক ফর্মুলা দেওয়া শেষ। এবার আসি প্রশ্নেতে। প্রথমে আসি আমরা এই যে 1 নাম্বারটাতে, দুর্বল ক্ষার ও তার লবণ দেয়া। প্রশ্ন আমি তৈরি করে দিই। এই যে 1 নাম্বার প্রশ্ন, এটার নমুনা প্রশ্ন খুবই সিম্পল। 3টা পাত্র আঁকা থাকবে। এই একটা পাত্র, একটা পাত্র, আর এখানে আরো একটা পাত্র লেখা থাকবে। একটা থাকবে এ, একটা বি, আর একটা হলো সি। এখানে লেখা থাকলো ধরো 30 ml, 0.2 m NH4 OH। আচ্ছা, এখানে লেখা থাকলো 20 ml, 0.1 m NH4 Cl। আর সি পাত্র সমান A+B, NH4Cl। এটার কেবির ভ্যালু দেয়া থাকবে 1.9 ইন্টু 10⁻⁻5, এরকম লেখা আছে। আগে বলা হলো আমাদের যে এই যে এ আর বি পাত্র যোগ করে যে সি পাত্র, ওই সি পাত্রের পিএইচ নির্ণয় করো। পিএইচ নির্ণয় করো। আর পিএইচ নির্ণয় করতে বলছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাদ দেয়া আছে, লবণ দেয়া আছে। অর্থাৎ এই যে 1 নাম্বারটা দুর্বল ক্ষার আর তার লবণ দেয়া থাকবে। যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা। এখন তোমার কোশ্চেন হতে পারে যেটা তো পিএইচ বলছে, কিন্তু ফর্মুলাতে তো পিওএইচ। আমরা আগে পিওএইচ বের করব। পিওএইচ বের করার পরে এই পিএইচ প্লাস পিওএইচ দুইটার যোগফল হলো 14, এখান থেকে পিএইচ এর ভ্যালু নিয়ে আসবো, অর্থাৎ 14 থেকে বাদ দিয়ে। তাহলে সবকিছু দেয়া আছে, লবণ দেয়া আছে, আর খাদ্য দেয়া আছে। আয়তন আর ঘনমাত্রা দেয়া আছে, এখানে আয়তন ঘনমাত্রা, এখানে আয়তন ঘনমাত্রা। তো যদি আয়তন ঘনমাত্রা দেয়া থাকে আমরা ফর্মুলাটা এটা বসাবো। তাহলে এই ফর্মুলা বসাই দিয়ে আমরা ম্যাথ করে ফেলি। তাহলে অ্যান্সার এখান থেকে আমি শুরু করলাম। আমার ফর্মুলা লেখা আছে, পিওএইচ বের করব। এই পিওএইচ বের করব পিকেবি। যেহেতু আয়তন আর ঘনমাত্রা দেয়া, আমরা ফর্মুলাটাতে এখানে V × S, ওপরে লবণ আর নিচে হলো V × S, নিচে হলো খাদ। এখানে মান বসাই দিব, দিলে হয়ে যাবে। তাহলে -log KB +log। লবণের আয়তন দেয়া আছে 20 × 0.1, 20 × 0.1। আর এখানে দেয়া আছে 30 × 0.2, 30 × 0.2। যেটা আসে মান সেটাই হবে অ্যান্সার। -log কেবির ভ্যালু 1.9 ইন্টু 10⁻⁻5। একবারে ক্যালকুলেশন করে দিই। এটার ক্যালকুলেশন করলে যা আসে, প্রথম যেটা আসে মানে হলো 4.721, 4.721। আর এই লগের এই অংশটুকু ক্যালকুলেশন করলে যেমন -0.477। এটা থেকে এটা বিয়োগ করলে যে অ্যান্সার হবে সেটা অ্যান্সার। করে ফেললো, সবাই করতে পারবো আশা করা যায় এটুকু কাজ। 0.477 থেকে এইটুকু বাদ দিলে যেটা আসে 4.72। ঠিক আছে, আমি আর একটু ক্যালকুলেশন করে নিবা, এই বিয়োগ দিয়ে যেটা আসে সেটা অ্যান্সার। তাহলে সি পাত্রের পিএইচ নির্ণয়, আশা করি এই ম্যাথ সবাই পারবা। এখন কথা হলো যে দুর্বল ক্ষার আর লবণ যদি দেয়া থাকে সিম্পলি মান বসালে মিলে যাবে। আর 2 নাম্বার টাইপটা হলো কি, যে দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিড দেয়া থাকবে, বেসিক্যালি সেটা HCl। যদি HCl দেয়া থাকে তাহলে আমাদের ফর্মুলা পদ্ধতি কাজ করবে, আর H2SO4 দেয়া থাকলে ফর্মুলা পদ্ধতি কাজ করবে না। তা এই কারণে আমি আগে টাইপটাতে দুইটা দিয়ে করাইছিলাম, যে বিক্রিয়া পদ্ধতি, ফর্মুলা পদ্ধতি। এক্ষেত্রেও আমি ফর্মুলা পদ্ধতি দেখাবো, বিক্রিয়া পদ্ধতিও দেখাবো। তো আসে আবার, এবার আমরা এই যে 2 নাম্বার টাইপটাতে দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিড দেয়া। তাহলে এই জায়গাটা আমি চেঞ্জ করে এটা দুর্বল ক্ষার আর এর তীব্র অ্যাসিড HCl দিয়ে দিলাম। সেম প্রশ্ন গদাকে বললাম যে সি পাত্রের পিএইচ নির্ণয় করো। এখন চেঞ্জ হয়ে গেছে কি, আগে ছিল
দুর্বল ক্ষার তার লবণ সরাসরি ফর্মুলাতে মান বসানো গেছে। কিন্তু এখন তুমি দেখো, দেয়া আছে হলো অ্যাসিড, এই সরি তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার। আর অবশ্যই দুর্বল ক্ষারটা বেশি হবে, এই দুর্বল ক্ষারটা তীব্র অ্যাসিড থেকে বেশি, অর্থাৎ এটা দেয়া আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ফর্মুলা পদ্ধতিতে যাই, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কিরকম হয়? প্রথমে আসি আমাদের সূত্র পদ্ধতি। সূত্র পদ্ধতিতে এই ম্যাথ যদি করি, তাহলে পিওএইচ হবে, আচ্ছা আগের ম্যাথে কিন্তু যে মানটা আসছিল সেটা কিন্তু পিওএইচ, আগে বলে দিই না তো আবার 4.721, অ্যান্সারটা বের করে দিই না তো আবার ভুল করে বলবে না। 0.477, প্রথমে যে মানটা আসছিল 4 এই পিওএইচ এর মান, আগের ম্যাথে পিওএইচ এর মান আসছিল 4.244, বের করতে বলছে কিন্তু পিএইচ। তাহলে এই পিওএইচ বের করার ফলে পিএইচ করতে হবে 14 থেকে পিওএইচ বাদ দিয়ে, অর্থাৎ অ্যান্সার কিন্তু অবশ্যই 7-এর বেশি থাকবে। 14 মাইনাস 4.244, তাহলে মাইনাস হলো 14 দিলে যেটা আসে 9.75। আগের ম্যাথের অ্যান্সার কিন্তু এটা। ঠিক আছে, পিওএইচ বেরিয়েছে, পিএইচ করতে হবে কিন্তু। তাহলে বিক্রিয়া পদ্ধতি আর সূত্র পদ্ধতি, তাহলে এই ম্যাথ আমরা প্রথমে সূত্র পদ্ধতিতে যাই। তাহলে সূত্র পদ্ধতি লেখার দরকার নাই, পরীক্ষার সময় যেন আর লিখে দিয়ে না যেটা সূত্র পদ্ধতিতে আমি সমাধান করতেছি। তাহলে অ্যান্সার এখান থেকে শুরু। সূত্র পদ্ধতিতে যদি আমরা ফর্মুলা লিখি, পিওএইচ বের করতে হবে পিকেবি যদি খাদ দেয়া থাকে, এসিড, এসিড আর খাদ যদি দেয়া থাকে, সেক্ষেত্রে পিওএইচ সমান পিকেবি প্লাস লগ, উপরে হলো অ্যাসিড, নিচে হলো ক্ষার মাইনাস অ্যাসিড। ঠিক আছে, এই হলো আমাদের ফর্মুলা। আগের ফর্মুলার সাথে আমরা একটু কম্পেয়ার করি। যখন পিএইচ ছিল তখন দেখো পিকে ছিল প্লাস লগ, উপরে ছিল হলো ক্ষার, আর নিচে ছিল অ্যাসিড মাইনাস ক্ষার। দুইটা ফর্মুলার মধ্যে কম্পেয়ার করে দেখো, সেম টু সেম মনে হবে, একই রকম জিনিস। ওখানে সত্য ছিল কি, যে এই যে অ্যাসিডটা CH3COOH অ্যাসিডটা এই ক্ষার থেকে বেশি থাকতে হবে। অ্যাসিডটা কার থেকে বেশি থাকতে, অ্যাসিডের খাদ দেয়া ছিল CH3COOH, আর দেয়া ছিল হলো NaOH। তারাই ভালো স্টুডেন্ট যারা এ ধরনের জিনিসগুলো বুঝতে পারে, যে বাফার দ্রবণ হতে গেলে অবশ্যই অ্যাসিডটার পরিমাণটা বেশি থাকতে হয় আর ক্ষারটা কম থাকতে হয়। তাহলে ফর্মুলাতে ওপরে ছিল ক্ষার, নিচে ছিল অ্যাসিড মাইনাস ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করে নেবে। এই ক্ষারটাই ফাইনালি যে লবণ হয়ে যেত, আর অ্যাসিড থেকে ক্ষার বাদ দিলে যতটুকু অবশিষ্ট অ্যাসিড থাকতো সেটা নিয়ে বাফার হতো। আর এক্ষেত্রে একই জিনিস, এখানে ক্ষারটা যেহেতু বেশি, ওপরে অ্যাসিডটা হবে ওপরে, এখানে যেমন এই যে এটা, এই অ্যাসিডটা হবে ওপরে, ক্ষার মাইনাস অ্যাসিড হবে নিচে। ক্ষার মাইনাস অ্যাসিড করলে এখানে লবণ চলে আসবে। তাহলে আমরা নিচেরটাতে মুছে দিলাম, আমরা উপরে চলে গেলাম। এখন এখানে খেয়াল করতে পারছি যে এখানে আয়তন আর ঘনমাত্রা দেয়া, তা যেহেতু আয়তন ঘনমাত্রা দেয়া, সেহেতু ফর্মুলাতে আমি কি লিখবো, ভি ইন্টু এস অ্যাড করে দিব। তাহলে ভি ইন্টু এস, ওপরে কি থাকবে, ওপরে থাকবে অ্যাসিড। এইটুকু সিম্পল ডিফারেন্স যে মনে রাখতে পারবে না, আমার মনে হয় তার ইন্টার পড়ার যোগ্যতা নেই। অনেকে বলে কি এই জিনিস কঠিন, আরে ভাই, এই সিম্পল দুইটা জিনিস, দুইটা জায়গায় যে অ্যাসিড মাইনাস ক্ষার আর ক্ষার মাইনাস অ্যাসিড হয়, এইটুকু জিনিস যদি তুমি না মনে রাখতে পারো, তাহলে তোমার ইন্টার সায়েন্স পড়ার কোনো যোগ্যতা নেই। ভার্সিটি লেভেলে যে এরকম হাজার হাজার জিনিস থাকবে, 2-3 মাসের মধ্যে একটা একটা কোর্স শেষ হয়, মানে 3 মাস 4 মাসের মধ্যে, তোমাদের আসলে সেই যোগ্যতা নাই যদি এইটুকু জিনিস 2 বছর ধরে না বুঝতে পারো। তাহলে এই হলো আমাদের ফর্মুলা। তাহলে এখন আমরা এই ফর্মুলাতে যদি মান বসাই দিই, ফর্মুলা পদ্ধতিতে আমাদের মান চলে আসবে মাইনাস লগ কেবি প্লাস লগ অ্যাসিড। এখানে অ্যাসিড দেওয়া আছে 20 × 0.2, অবশ্যই অ্যাসিডের পরিমাণটা কম থাকবে। আর নিচে হলো ক্ষার মাইনাস অ্যাসিড, ক্ষার হলো 30 × 0.2, 30 × 0.2 মাইনাস হলো 20 × 0.1। এটা বের করলে যা আসবে সেটা আমাদের আনসার। তাহলে মাইনাস লগ কেবি, কেবির ভ্যালু কত দেওয়া আছে, 1.9 10⁻⁻5, মাইনাস লগ 1.9 10⁻⁻5 প্লাস লগ, উপরে হলো 2 আর নিচে 6 - 2, তাহলে 4। এই সংখ্যাটা মনে রাখবা, এই যে 6 - 2 হয়েছে, আমি একটু লিখে রাখি।
যেখানে 6 - 2 আমাদের একটা লগের যে ভ্যালুটা আসছিল, বিক্রিয়া পদ্ধতিতে যখন করব তখন এই সংখ্যাটা মনে রাখবা, যে লগ ওই পাশে কত হয়েছিল, 2 - 4, মানে 6 থেকে 2 বাদ দিলে 2 - 4। বিক্রিয়া পদ্ধতিতে যে দেখবা ঠিক সেম টু সেম এই জায়গায় 2 - 4ই আমাদের লগের ভ্যালু আসবে। তাহলে মাইনাস লগ, এটা আনছিল কত, 4.721, তাই না? আগের ম্যাথ থেকে নিই। আর প্লাস লগ 2/4, তাহলে এটা আসে -301, 0.301। তাহলে এর থেকে বাদ দিতে হবে 4.721 -0.301, তাহলে আসে হলো 4.42। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আসছে আমাদের 4.42। এটা কিসের ভ্যালু? পিওএইচ এর ভ্যালু। তাহলে পিএইচ কত হবে, 14 থেকে বাদ দাও এটা, 14 থেকে পিওএইচ বাদ, 4.42 বাদ, তাহলে -14 দিলে যেটা আসবে সেটা হলো আমাদের আনসার 9.58। তাহলে আনসার হলো 9.58। এইটা গেল আমাদের সূত্র পদ্ধতি। সূত্র পদ্ধতিটা ইজি। এবার যাব এটা সেমটা বিক্রিয়া পদ্ধতিতে, যদি এই ম্যাথ আমরা করে ফেলি। বিক্রিয়া পদ্ধতিতে যদি করতে চাও খুব ভালো হবে, সমস্যা নেই। তাহলে এখন আমরা যাই বিক্রিয়া পদ্ধতিতে সেম ম্যাথটার অ্যান্সার দেখি। তাহলে বিক্রিয়া করবে কি এখানে? এখানে বিক্রিয়া করবে হলো NH4OH, দুর্বল ক্ষার, তার সাথে তীব্র অ্যাসিড HCl। বিক্রিয়া করে লবণ তৈরি করবে NH4Cl, আর হলো পানি। তাহলে প্রারম্ভিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যেটা, প্রারম্ভিক অবস্থায় এটার পরিমাণ কত, এটার পরিমাণ কত, তো আগেই তোমাদের বলছিলাম আমি যে প্রারম্ভিক অবস্থায় যখন করতে হবে তখন কি, যে এদেরকে একক ঘনমাত্রায় নিয়ে আসতে হবে। আয়তন আর ঘনমাত্রা দুইটা ভিন্ন আছে। সেক্ষেত্রে আমাদের নিয়মটা ছিল কি, এখান থেকে অ্যান্সার শুরু করি। অ্যান্সার, এই প্রশ্নের অ্যান্সার এখান থেকে শুরু, তারপরে বিক্রিয়া। তাহলে প্রারম্ভিক অবস্থায় এদের ঘনমাত্রাগুলোকে একক করে নিই। তাহলে 30 ml, 0.2 m NH4OH ইকুইভ্যালেন্ট টু, আয়তন আর ঘনমাত্রা গুণ দিলে তত ml অন এম লেখা যায়। সিম্পল, এইটুকু জিনিস যদি না বোঝো, আয়তন আর ঘনমাত্রা গুণ দিয়ে তত ml অন এম লেখা যায়। তাহলে এটা কত হয়, 6 ml 1 m NH4OH। আর এখানে আছে 20 ml 0.1 m HCl। তাহলে এটাকেও আমরা একক ঘনমাত্রায় নিয়ে আসি। তাহলে 20 × 0.1, আয়তন আর ঘনমাত্রা গুণ দিয়ে তত ml অন এম লেখা যাবে। তাহলে এটা কত আসে, এই যে 2 ml 1 m HCl। তাহলে এখন আমাদের ঘনমাত্রা এককে চলে আসছে। তাহলে আমরা প্রারম্ভিক ঘন বসাইতে পারবো কি, 6, আর এটা 2, 0 0 প্রারম্ভিক অবস্থায়। সাম্যাবস্থায় কি হবে, 6 থেকে আলফা বাদ, 2 থেকে আলফা বাদ, আলফা আলফা উৎপন্ন হবে। এখানে আলফা ভ্যালু কোনটা হবে, এই যে তীব্র অ্যাসিডের যে ভ্যালুটা হবে সেটা সম্পূর্ণ আলফার ভ্যালু। তাহলে 2 - 2, কারণ এটা তীব্র, সম্পূর্ণটাই বিয়োজিত হবে। আর এখান থেকে 6 থেকে 2 বাদ গেলে থাকে হলো 4, উৎপন্ন হচ্ছে 2 আর 2। তাহলে উৎপন্ন লবণ 2, আর অবশিষ্ট ক্ষার হলো 4। তাহলে এখন যদি আমরা মান বসাতে বলি, পিএইচ সমান পিওএইচ যেহেতু বসবে, অতএব পিওএইচ সমান পিকেবি। এর নিচে করবা, আমার জায়গা নেই বলে আমি এখানে ছোট করে লিখছি। লগ, এটা একটু মুছে দিই, ওপরে ছিল লবণ, নিচে ছিল হলো ক্ষার। এখন কিন্তু আমাদের আয়তন ঘনমাত্রা বসানোর দরকার নাই, কারণ ঘনমাত্রা সবার জন্য 1 m করা আছে। তাহলে -log Kb প্লাস লগ, লবণের ভ্যালু 2, ক্ষারের ভ্যালু 4। ইতিপূর্বে যখন সূত্র পদ্ধতিতে বলছিলাম তখন বলছিলাম যে এই জায়গার ভ্যালুটা দেখবা সেম হয়ে যাবে, কারণ এই অ্যাসিড বিক্রিয়া করে লবণ হয়ে যায়, অ্যাসিডের পরিমাণ যা থাকে আলটিমেটলি সেটা লবণে কনভার্ট হয়ে যায়। আর অ্যাসিড থেকে ক্ষার বাদ দিলে সেটা অবশিষ্ট হয়, এই যে 6 থেকে 2 বাদ দিলে দেখো সেটা অবশিষ্ট থাকে। এই কারণে ভ্যালুটা এরকম, অর্থাৎ দুই পদ্ধতিতেই কাজ করবে আমাদের। -log 2.4, অ্যান্সার আগের মতোই সেম আসবে, দেখো করে দেখো সেম।
তা এই নিয়মটা, এই সূত্র পদ্ধতিতে যদি আমরা এই ম্যাথ করি তাহলে সবসময় ভালো হবে, সমস্যা হবে না। সমস্যা হবে যদি এই জায়গাটায় অ্যাসিডটা চেঞ্জ করে H2SO4 দেয়, তখন তোমার সূত্র পদ্ধতি আর কাজ করবে না। সূত্র পদ্ধতি তখন তোমার গলদ অ্যান্সার দেওয়া শুরু করবে। কিরকম? এই সেম ম্যাথটা যদি তুমি H2SO4 লেখো, তাহলে সূত্র পদ্ধতিতেই দেখো আগে যে অ্যান্সার এখনো তোমার সেই অ্যান্সারই আসবে, কিন্তু বিক্রিয়া পদ্ধতিতে যদি করো তাহলে সেম অ্যান্সার আসবে না। তাহলে এই ম্যাথটাই আমরা যদি সূত্র পদ্ধতিতে অ্যাপ্লাই করি তাহলে ভুল হবে। কেন? কারণ H2SO4 NaOH এর সাথে বিক্রিয়া করলে 2 মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে সাবধান, সূত্র পদ্ধতি শুধুমাত্র NH4OH এই সেলের জন্য প্রযোজ্য হবে। NH4OH আর এই সেলের জন্য প্রযোজ্য। আজ পর্যন্ত NH4OH এই সেল ছাড়া বাকি কিছুই ম্যাথ দেয় নাই। সুতরাং তুমি কনফার্ম থাকতে পারো যে তোমাকে অবশ্যই কি দিবে, NH4 আর HCl দিবে। তাহলে এইটা যেহেতু H2SO4 লিখছি, H2SO4 হলে ম্যাথটাতে কি চেঞ্জ হয় আমি একটু করে দেখাচ্ছি। চেঞ্জ হয়ে যায় এই জায়গাটাই যে এটা 2 মোলের সাথে বিক্রিয়া করে। NH4 2 এটা কয় মোলের সাথে বিক্রিয়া করে? 2 মোলের সাথে বিক্রিয়া করে। এই কারণে তোমার একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন যদি এটা আলফা হয়, এই আলফার ভ্যালু গুলো লিখে, এটা 6 ছিল, তাহলে 6 থেকে এখানে 2 আছে, তাহলে কত আলফা বাদ যাবে? 2 আলফা বাদ যাবে। আর 2 থেকে কত আলফা বাদ যাবে? 2 আলফা। এখানে আলফা আলফা উৎপন্ন হবে। তাহলে এখানে যদি আমরা লিখি 2 মাইনাস, শুধু সরি সরি, এটা 2 থেকে শুধু আলফা বাদ যাবে, কারণ এখানে 1 আছে। 2 থেকে শুধু একটা আলফা বাদ যাবে, এখানে 2 আছে বলে 2 আলফা বাদ যাবে। এখানে 1 আছে বলে একটা আলফা উৎপন্ন হবে, 2 আছে বলে 2 আলফা উৎপন্ন হবে। তাহলে 2 থেকে আলফা বাদ গেলে আলফার ভ্যালু আগের মতোই কিন্তু কত হবে? 2ই হবে, কারণ সম্পূর্ণটাই বিয়োজিত হবে, এটা 0। আর এখানে যদি তুমি আলফার ভ্যালু দেখো, 6 থেকে আলফার ভ্যালু কত? 2, তাহলে 2 × 2। তাহলে এখানে 4 থেকে 2 বাদ দিলে থাকে হলো অবশিষ্ট 2, আর এখানে উৎপন্ন হবে 2। তাহলে এক্ষেত্রে দেখো যে লবণের পরিমাণটা হবে 2, অবশিষ্ট অ্যাসিডের পরিমাণটা হয়ে যাবে 2। এটা বিক্রিয়া পদ্ধতিতে সঠিক অ্যান্সার নিয়ে আসতে পারে, কিন্তু সূত্র পদ্ধতিতে যদি করো, অ্যাসিড আর ক্ষার আর কিছু যায় আসে না। মানে অ্যাসিডের জায়গায় অ্যাসিড, ক্ষারের জায়গায় ক্ষার লিখি তো, ওই জায়গাটায় সমস্যা হয়ে যায়। এ কারণে ওই সূত্র পদ্ধতি সবার জন্য প্রযোজ্য না। যদি NH4OH H2SO4 দিয়ে দেয় তখন কিন্তু খাটবে না, এটা মাথায় রাখবা। তবে হ্যাঁ, আসার কথা তোমাদের কখনো আসবে না, একদম 0% পসিবিলিটি বলতে পারো যে তোমাদের আসলে সবসময় কি আসবে, NH4OH আর HCl দিবে। এর বাইরে তোমাদের দিবেই না, কারণ টিচাররা ভালো করেই জানে যে আমি যদি আমার বোর্ডে এই প্রশ্ন সেট করি, আমার 95% স্টুডেন্ট এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। সুতরাং তোমাদের কখনো দিবে না। জাস্ট একটু জেনে রাখা যে H2SO4 যদি দেয় তাহলে কি করবা। ঠিক আছে? ওকে, তাহলে H2SO4 দেওয়া হলে কি হবে? বিক্রিয়া পদ্ধতিতে করে ফেলবা। আর যদি HCl দেয় তাহলে তুমি সূত্র পদ্ধতিতে আগাইতে পারো। আর বাকিটা একই। এখন কথা হলো যে সুডো বিক্রিয়া। সুডো বিক্রিয়া এটা ছিল কি HCl না? এটা ছিল HCl। সুডো বিক্রিয়া বলতে তোমাকে এই জিনিসটা MOH লেখা থাকতে পারে, সেম টু সেম ইয়ে জিনিস, কিন্তু এই জায়গাটায় তোমার লেখা থাকবে MOH, আর এটা লেখা থাকবে হলো HA। এখন তুমি বুঝে নিবা কি করে যে এটা আমার ক্ষারীয় বাফারের মেয়াদ দিছে? তুমি এটা কেবি দেয়া থাকলে বুঝে যাবা যে এটা একটা দুর্বল ক্ষার, অর্থাৎ NH4OH কেই মিন করছে তারা। আর এখানে এইচ এ লেখা আছে, কিছুই লেখা নাই, তাহলে এখানে ওরা একটু লিখে দিবে যে এটা তীব্র অ্যাসিড। এটা ওরা আলাদা ইনফরমেশন হিসেবে বলে দিতে পারে যে এটা একটা তীব্র অ্যাসিড। আর এটা যে দুর্বল ক্ষার বলার প্রয়োজন নাই, কারণ ওর কেবি দেয়া আছে। তাহলে যদি ছোট বিক্রিয়া দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি ফর্মুলা পদ্ধতিতে যদি লেখো তাহলে তো কোনো সমস্যা নাই, ফর্মুলা পদ্ধতিতে আগের মতোই সেম টু সেম আছে যে পিএইচ সমান, এখানে ফর্মুলা পদ্ধতিতে কোনো ঝামেলা তৈরি করবে না। পিএইচ সমান পিকেবি, উপরে হলো লগ V × S অ্যাসিড, আর নিচে হলো V × S অ্যাসিড মাইনাস ক্ষার। ফর্মুলা পদ্ধতিতে কোনো ঝামেলা নাই। দেখো অ্যাসিড মাইনাস, সরি এখানে ক্ষার 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 ক্ষার, ক্ষার মাইনাস, কি লিখি, ঠিকই লিখছিলাম তো, অ্যাসিড আর নিচে ক্ষার মাইনাস অ্যাসিড, নিচে হলো ক্ষার মাইনাস অ্যাসিড। ফর্মুলা পদ্ধতিতে কোনো ঝামেলা নাই, আগের মতোই আছে সবকিছুই। এই যে উপরে অ্যাসিড, এই যে এটা বসাবা, নিচে এটা বসা দিয়ে তোমার অ্যান্সার চলে আসবে। কিন্তু বিক্রিয়া পদ্ধতিতে যে গেলে তোমাকে অবশ্যই বিক্রিয়া গুলো ফর্মুলা পদ্ধতিতেই করে দিবা। যদি এটা আসেও তুমি ফর্মুলা পদ্ধতিতে দিবা, কারণ ফর্মুলা পদ্ধতিতে ঝামেলা নাই, সব মান টান সবকিছু দেওয়া আছে, তুমি ফর্মুলা পদ্ধতিতে আগের মতো মান বসাই দিবা, হয়ে যাবে।
আচ্ছা। আর যদি তুমি বিক্রিয়া পদ্ধতিতে যাও তো বিক্রিয়াটা কিভাবে লিখবা? অনেকেই বিক্রিয়া দিতে চাইলে বিক্রিয়া দিতে পারে না। তো বিক্রিয়া যদি দিতে চাও তাহলে বিক্রিয়া সহজ করার উপায় তোমাদের বলছিলাম। একটা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দিলে সব সময় তুমি এই ওইস আর এইচটাকে আগে লিখে ফেলবে। ওইস আর এইচ মিলে কি হয়ে যাবে? পানি হবে। আর লবণটা কি হবে? এই যে যে বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটা লবণ। এম এ, অথবা তুমি এম লেখো, কোনো ভুল নাই। এম এ বা এম হলো তোমার সেই লবণটা। তাহলে প্রারম্ভিক অবস্থায় এটা কত ছিল? এটা ছিল 6, এটা ছিল 2, এটা 0 0। 6 থেকে আলফা বাদ, 2 থেকে আলফা বাদ। কেন একবার দিচ্ছি? কারণ এখানে এক আছে, এই জন্য একবার। এখানে এক আছে বলে একটা আলফা বাদ, এখানে এক আছে বলে একটা আলফা উৎপন্ন, এক আছে বলে একটা আলফা উৎপন্ন। আলফার ভ্যালু কত? 2 - 2। আর এখান থেকে 6 থেকে 2 মাইনাস, তাহলে এটা হবে 4, এটা 0, আর এটা হবে 2। তাহলে 4 আর 2 বসাই দিলে তোমার অ্যান্সার শেষ। 4 আর 2 বসাই দিলে অ্যান্সার শেষ। ঠিক আছে? তাহলে যদি সুডো হয়, মানে সুডো বলতে মানে ছদ্মবেশে, তাহলে ছদ্মবেশের ম্যাথ থাকলে সেটা এমওইস লেখা থাকবে, এইচ এ লেখা থাকবে। এমওইস এর নিচে লেখা থাকবে কেবি, কেবি থাকলেই বুঝে নিবা যে এটা দুর্বল ক্ষারকে বোঝানো হয়েছে। আর এইচ এর এটাকে বলে দিবে তীব্র এসিড। ওকে? তাহলে সুডো আসলে কি হবে সেটাও বলে দিলাম। তাহলে এই গেল হলো আমাদের অম্লীয় বাফার ক্ষারীয় বাফার দ্রবণের ম্যাথ। এর বাইরে আমরা আরো একটা ম্যাথ করব, একটু 3 নাম্বার ধরনের ম্যাথ। তাহলে বাফার দ্রবণের আমরা কি কি ম্যাথ করলাম? অম্লীয় বাফারের পিএইচ নির্ণয় করলাম, ক্ষারীয় বাফারের পিএইচ নির্ণয় করলাম। আর এখন আমরা বাফার দ্রবণ থেকে 3 নম্বর আর একটা ম্যাথ করব, সেটা হলো যে পিএইচ পিকে এগুলো দেয়া থাকবে, দেয়া থাকবে না হলো লবণ আর অ্যাসিডের আয়তন বা ঘনমাত্রা মিসিং থাকবে। তাহলে পিএইচ, এখন বাফার দ্রবণের পিএইচ ও পিকে দেয়া থাকে, পিকে দেয়া, বের করতে হবে হলো ঘনমাত্রা বা আয়তন, ঘনমাত্রা বা আয়তন নিন। এটা খুবই সহজ ম্যাথ, এটাও তোমার দিতে পারে। তো এটা বোর্ড প্রশ্ন দিয়ে আমরা এই প্রশ্ন দেখাই। রাজশাহী বোর্ড 22, 2 এর গতে আছে, 3 এর গতে আছে। রাজশাহী বোর্ড 2022-এর 3-এর গ, পিকে দেয়া আছে 3.8, 100 ml 0.15 একটা অ্যাসিড। এবার বলছে হিসাব করে দেখাও, হিসাব করে দেখাও যে প্রথম পাত্রে, এই যে প্রথম পাত্র, 1 নং পাত্রে কত এমএল, কত এমএল 0.1 m এইচ ডবল ও কে দ্রবণ যোগ করলে, দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ এর মান 5 হবে। তো এই হলো আমাদের 1 নং পাত্র। 1 নং পাত্র এটা প্রশ্নে যে দেয়া আছে এইচ ডবল কে, এটা হলো লবণ, আর এটা দেয়া আছে হলো অ্যাসিড। তো দেখো সরাসরি লবণ অ্যাসিড দেয়া আমাদের ফর্মুলাতে আমি সরাসরি মান বসাতে পারবো। অ্যান্সার যদি এখান থেকে শুরু করি, আমাদের ফর্মুলা হলো পিএইচ সমান পিকে, অম্লীয় বাফার, প্লাস লগ ভি ইন্টু এস। ওপরে ছিল কি? লবণ। আর নিচে হলো কি ছিল? ভি ইন্টু এস, অ্যাসিড। সবকিছু মান দেয়া। কিসের মানটা মিসিং আছে? এই আয়তন ঘনমাত্রা দেখো, অ্যাসিডের আয়তন ঘনমাত্রা দেয়া, লবণের আয়তনটা জিজ্ঞাসা করছে ওরা কত এমএল, মানে এই যে লবণের এই যে ভিটা বের করতে হবে, লবণের এই যে ভিটা বের করতে হবে, লবণের এস এর ভ্যালু দেয়া, বাকি সবকিছু দেয়া। এটাই ম্যাথ। আর এখানে যদিও 2 নং পাত্র দেয়া ছিল, 2 নং পাত্রের সাথে এই ম্যাথের কোনো সম্পর্ক নাই। দেখো 2 নং পাত্র নিয়ে কোনো কাজ করতে বলে নাই, তো আবার জন্য ভুল করে প্রথম আর দ্বিতীয় পাত্র নিয়ে কাজ করা শুরু করো না। অনেকে হলো না বুঝে এই কাজগুলো করে, তার হলো গাধা। সেসব গাধাদের জন্য একটু কথা বলি, যে বলছে প্রথম পাত্রে কত এমএল 0.1 m এইচ সি ডবল কে দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ এর মান 5 হবে। এটা নিয়ে তোমার কোনো কাজই করতে বলে নাই, মানে 2 নম্বর পাত্র নিয়ে তোমার কোনো কাজই করতে বলে নাই। ঠিক আছে? এই পিএইচ এর ম্যাথের সাথে ওই 2 নং পাত্রের কোনো সম্পর্কই নাই। কারণ 1 নং পাত্রের মধ্যে একটা লবণ যোগ করছে, নিয়ে সেটা একটা বাফার দ্রবণ তৈরি করছে। তোমার তো বলে নাই যে 1 নং আর 2 নং পাত্র মিশ্রিত দ্রবণের পিএইচ কত, এটা কি তোমার বলছে? 1 নং আর 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণের পিএইচ কি তোমার বলছে যে তুমি বাফার দ্রবণের পিএইচ করবে মানে এটার এটা নিয়ে, যেখানে অ্যাসিড দেয়া আছে, খাদ্য দেয়া আছে? এটা কখনোই বলে নাই। বলছে কি যে 1 নং পাত্রে কত এমএল একটা লবণ যোগ করলে পিএইচটা পাস হবে।
তাহলে এখন আমরা ম্যাথটার অ্যান্সার বের করে ফেলি। পিএইচ এর ভ্যালু দেয়া আছে আমাদের, তো পিএইচ এর ভ্যালু দেয়া আছে হলো 5, পিকে টাও দেয়া আছে 3.8, প্লাস লগ লবণ, লবণের মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে কত এমএল, তাহলে এই ভিটা বের করব। লবণের এস এর ভ্যালু দেওয়া আছে 0.1। আর চাইলে তুমি লবণের মানটা এখানে HCl কে লিখতে পারো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর এই অ্যাসিডের আয়তনটা কত দেওয়া আছে, 100 ml। এস এর ভ্যালু কত আছে, এস এর ভ্যালু হলো 0.15। চাইলে তুমি লবণটা এখানে লিখে রাখতে পারো, তাহলে সুবিধা। ঠিক আছে, প্রথম লাইনে লবণ লিখে দিছে একটু, প্রথম লাইনে এটা অ্যাসিড একটু লিখে দিছে। অনেকে এটা দেয়, এটা দিলে একটু ভালো হয় যে লবণটা হলো HC, আর অ্যাসিডটা হলো HC। প্রথম লাইনে দিবা, দ্বিতীয় লাইন থেকে আর দেওয়ার দরকার নেই। তাহলে এখন যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি, 5 থেকে -3.8 বাদ দিয়ে দিলাম, তাহলে লগ ওপরে হলো ভি ইন্টু 0.1 আর নিচে হলো 100 × 0.15, তার মানে 15। তাহলে এই লগটাকে এই সাইডে নিয়ে আসে, এটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে লগ ভি ইন্টু 0.1, নিচে হলো 15, আর 5 থেকে 3.8 বাদ দিলে 1.2 হয়। ক্যালকুলেশন করে ফেলতে হবে অ্যান্টি লক করে। তাহলে এই লগ উঠানোর নিয়ম অ্যান্টি লক করা, অ্যান্টি লক করে দাও। অ্যান্টি লক করলে কি হবে, এখানে ভি ইন্টু 0.1 নিচে হলো 15 সমান অ্যান্টি লগ 1.2। এখানে কিন্তু অ্যান্টি লগের আগে মাইনাস নাই, যেহেতু মাইনাস নাই মাইনাস দেওয়ার দরকার নেই, যেটা আসবে সেটা। তাহলে মান আসে কত, আমি একটু মুছে দিলাম, প্রশ্নটা একটু মুছে দিই, এখানে করি। ওকে, তাহলে এখান থেকে যদি এন্ট্রি লক করা হয়, তাহলে ভি ইন্টু 0.1 নিচে হলো 15, এটার মান আসছে 15.84, 15.84। আমার বের করতে হবে ভি এর মান। তাহলে এর সাথে 15.84 এর সাথে আরো 15 গুণ দাও, 15 গুণ দিলে যেটা হয় সেটা হলো 237। তাহলে ভি ইন্টু 0.1, 15 গুণ দিলে 237.6 আসে। আর তাকে আবার 0.1 দিয়ে যদি ভাগ দেওয়া হয়, ভাগ 0.1, তাহলে 2376। যা আসে তাই অ্যান্সার, আমাদের কিছু করার নাই। যদি 2376 ml আসে, এটাতেই থামতে হবে। প্রশ্নে যেভাবে আসে সেইভাবে। ঠিক আছে, তাহলে এই ভি এর মানটা আমাদের বের করে নিয়ে আসতে বলছিল, আমরা সেই ভি এর মানটা বের করে নিয়ে আসছি। এই গেল হলো যদি লবণ দেয়া থাকে সেক্ষেত্রে তুমি ম্যাথ কিভাবে করবা। আর যদি ঘনমাত্রা দেয়া থাকে ঠিক একইভাবে এখান থেকে ঘনমাত্রা বের করবা। এই হলো আমাদের একটা ম্যাথ, যেখানে পিএইচ পিকে দেয়া ঘনমাত্রা বা আয়তন নির্ণয়। লাস্ট একটা ম্যাথ আমি তৈরি করে দিব বাফার দ্রবণের থেকে, দিয়ে আমাদের বাফার দ্রবণের ম্যাথের ইতি টানবো। 4 নম্বর ম্যাথটা হলো যে এই বাফার দ্রবণে যে লবণ আর অ্যাসিড থাকে এটার অনুপাত বের করতে বলতে পারে। পিএইচ পিকে দেয়া, পিএইচ ও পিকে দেয়া অ্যাসিড ও লবণের অনুপাত কত, অ্যাসিড ও লবণের অনুপাত কত, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই ম্যাথটা আমি তৈরি করে দিই। 4 ধরনের ম্যাথ করাইছি বাফার দ্রবণের। 1 নম্বরে হলো অম্লীয় বাফারের পিএইচ, 2 নম্বরে ক্ষারীয় বাফারের পিএইচ, 3 নম্বরে পিএইচ পিকে দেয়া ঘনমাত্রা বা আয়তন নির্ণয় করতে বলতে পারে, 4 নম্বরে পিএইচ পিকে দেয়া সেক্ষেত্রে লবণ অ্যাসিডের অনুপাত নির্ণয় করতে বলতে পারে। তো এটা একটা ম্যাথ আমি তৈরি করে দিই। ধরো এখানে দেয়া আছে CH3COOH, এটার কে এর ভ্যালুটা তোমার বলে দিল যে 1.8 ইন্টু 10⁻⁻⁵। আর এখানে একটা লবণ দেয়া আছে, এটারই লবণ CH3COONA, এটা 1 নং পাত্র বা এ পাত্র, এটা দেয়া আছে বি পাত্র। গদাকে বলল 4 pH, 4.5 pH একটি বাফার দ্রবণ তৈরি করতে এ ও বি পাত্রের দ্রবণকে, এ ও বি পাত্রের দ্রবণকে
কি অনুপাতে মিশাতে হবে? কি অনুপাতে মেশাতে হবে? তাহলে এই দুইটার এখন সিম্পলি অনুপাত বের করতে বলছে, তো আমরা এখন ম্যাথ করে ফেলি, আনসার এখান থেকে শুরু। পিএইচ সমান পি কে এ প্লাস লগ, ওপরে লবণ নিচে অ্যাসিড। চাইলে তুমি লবণ অ্যাসিডের ভ্যালু বসা লিখতে পারো। পিএইচ এর ভ্যালু আমাদের বলে দিছে 4.5 পিএইচ, একটা বাফার তৈরি করতে হবে। পিকে দেয়া নাই, কে থেকে পিকে করে নি। প্লাস লগ, দেখো এই জায়গায় যে লবণ কোনটা আর অ্যাসিড কোনটা সেটা তুমি চাইলে বসাইতে পারো। লবণ কোনটা, CH3COO, আমরা ওইটাকেই বসাই দিতে পারি। লগ ওপরে হলো লবণ, একটু মুছে দিলাম, এটা এ ওইটা বি ছিল। তাহলে লবণের জায়গায় আমরা লবণটা লিখে দিই, CH3COO হলো আমাদের লবণ। আর অ্যাসিডের জায়গায় তুমি অ্যাসিডটাকে বসাই দাও, CH3COOH। এটাও লেখা যায় কিন্তু ফর্মুলা, সমস্যা না। তাহলে বা 4.5 পিএইচ সমান লগ এর মান বের করলে 4.74 প্লাস লগ, আমাদের এইটার অনুপাত বের করতে বলছে, CH3COO আর নিচে CH3COOH। ওকে, এটা থেকে এটা বাদ দিলে কত আসে? 4.74 মাইনাস 4.5, 0.24। তাহলে এখানে আসে মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলাম, -0.24 সমান লগ, ওইটা একবারে লিখে দিই, আমার লাইন লেখার জায়গা নেই এত লাইন। তাহলে লগ ওপরে হলো CH3COO, লবণটা নিচে হলো CH3COOH, আর এটা আসে -0.24, এন্টিলগ করে দিলে চলে আসে। তাহলে CH3COO, নিচে হলো CH3COOH, এন্টিলগ করার পরে কত আসে? এন্টিলগ -0.24। তাহলে এটার অ্যান্সার আসে 0.575, এটা অ্যান্সার। কথা হলো প্রশ্নের দিকে আবার একটু খেয়াল করো, বলছে এ ও বি পাত্রের কে কি অনুপাতে মিশাইতে বলছে, ওরা এ আগে রাখতে বলছে বি পরে, কিন্তু আমার দেখো বি ওপরে আছে এ নিচে আছে। তাহলে যেহেতু CH3COO ওপরে, CH3COOH নিচে, ওরা ওপরে রাখতে বলছে কোনটা কি, এ পাত্রকে। তাহলে আমরা একটু উল্টে দিই, এটাকে যদি উল্টে দেওয়া হয়, অর্থাৎ অনুপাতটাকে আমরা একটু উল্টে দিই, প্রথমে লিখি হলো CH3COOH আর নিচে লিখি হলো CH3COON। তাহলে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, 1/0.575, 1/0.575, তাহলে 1.73, এখানে আসে কত, 1.73। তাহলে এ আর বি পাত্রকে কত ইস্টু কত অনুপাতে মিশাইতে হবে? 1.73 ইস্টু, লিখে দিবা যে এ ও বি পাত্রকে কত ইস্টু কত অনুপাতে মিশানো লাগবে, 1.73:1, এত অনুপাতে মিশাইতে হবে। এই হলো আমাদের অ্যান্সার। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় শেষ। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ে চারটা ম্যাথ করাইছি, চার ধরনের। প্রথমে করাইছি অম্লীয় বাফারের পিএইচ, তারপরে করাইছি ক্ষারীয় বাফারের পিএইচ। এরপরে আয়তন নির্ণয় বললে কি করতে হবে, অনুপাত নির্ণয় করতে বললে কি করতে হবে, চার ধরনের ম্যাথের বাইরে দিবে না। তা এই হলো বাফার দ্রবণের পিএইচ। আমাদের কন্টেন্টের 3 নাম্বার প্রশ্ন শেষ। কন্টেন্টের 4 নাম্বার প্রশ্ন যাবো যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, যেটা পরীক্ষাতে অবধারিতভাবে আসবে। আরেক ধর ম্যাথ ম্যাথ আছে কিন্তু আমাদের 5 নম্বরে, বাফার দ্রবণ সম্ভব কিনা এটা পরে যাই। তাহলে এখন আসি আমরা যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল।
বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল বলতে কি? বাফার দ্রবণে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হয় না কেন? এই প্রশ্নটা লিখে রাখো, আসবে পরীক্ষাতে, আউট করে দিলাম। এই প্রশ্নটাতে আউট করে দিলাম যে এটা আসবে, 100% আসবে। অর্থাৎ তোমার যদি দুর্ভাগ্য না হয়, 8টা বোর্ড থেকে হয়তো 2টা বোর্ড মিসিং করতে পারে, বাকি 6টা বোর্ড এই প্রশ্নটা করবে। ঠিক আছে? তাহলে তুমি হয়তো সেই দুর্ভাগা বোর্ডের মধ্যে নাও পড়তে পারো, অর্থাৎ তোমার পসিবিলিটি 99.99% ধরে রাখো যে এই প্রশ্নটার সম্মুখীন তোমাকে হতে হবে, আর এটা দেখা মাত্র অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তো আমরা এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশল দুই ধরনের হবে, একটা হলো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল প্রশ্ন কেমন হবে? এই জায়গায় ধরো CH3COOH দেয়া আছে, এটার আয়তন দেয়া আছে 20 ml, 0.1 m। আর এখানে দেয়া আছে CH3COONA, এটা দেয়া আছে 30 ml, 0.1 m। আচ্ছা, এখানে দেয়া আছে ARB, এটা সি পাত্র, A+B, A B। ওকে, আগে তোমাকে বললো যে সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে না কেন? সিএইচ এর পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে চাইলে তারা এই সেম প্রশ্নটা, ধরো এ আর বি মিলে কিন্তু বাফার দ্রবণ তৈরি করবে, আর এই সেম প্রশ্নটা তারা চাইলে কি করতে পারতো, সেম প্রশ্নটা চাইলে তারা অ্যাসিড আর ক্ষার দিয়ে তৈরি করতে পারতো। CH3COOH, এটা আছে 20 ml, 0.1 m। আর এখানে দেয়া আছে বি NaOH, অবশ্যই এটা কম পরিমাণে থাকবে বলছিলাম, 10 ml, 0.1। এখানে দেয়া আছে A+B, এটা এ, এটা বি। একই প্রশ্ন কিন্তু, এটা বাফারটা গঠিত হয়েছে কি নিয়ে, যে দুর্বল অ্যাসিড লবণ নিয়ে সরাসরি বাফার হয়ে গেছে, আর এখানে কি অ্যাসিড আর ক্ষার নিয়ে বাফার তৈরি করতে বলছে। ঠিক আছে? আর সেক্ষেত্রে অ্যাসিডটা অবশ্যই কি বেশি আছে, দেখো 20 আর এখানে আছে 10। তাহলে যদি উভয় ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে, এই ঘ দাগে প্রশ্ন আসবে এটা, যে সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলেও পিএইচ এর পরিবর্তন হবে কিনা। সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। তাহলে এখন এই লবণ অ্যাসিড দিয়ে থাকলেও যা বাফার হয়েছে, অ্যাসিড আর ক্ষার দেয়া থাকলেও কি ব্যাপার হয়েছে। তো এই সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, মানে আমাদের জিজ্ঞাসা করছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। সেটা অ্যাসিড লবণ দিয়েও জিজ্ঞাসা করতে পারে, সেটা অ্যাসিড ক্ষার দিয়েও জিজ্ঞাসা করতে পারে। সি পাত্রটা বাফার কিনা এটা হলো তোমার দেখার বিষয়, যে সি পাত্রটা এটার এটা নিয়ে তো বাফার হয়েছে, এটার এটা নিয়ে তো বাফার হয়েছে, সুতরাং কোনো সমস্যা নাই। অ্যাসিড লবণ দেয়া থাকলে যা, অ্যাসিড ক্ষার দেয়া থাকলেও তাই, সেম প্রশ্ন। এখন আসা যাক যে এই প্রশ্নের অ্যান্সার দিবা কি করে। এই প্রশ্নের অ্যান্সার দিবা কি করে, প্রশ্নটা আউট আসবে পরীক্ষাতে। তো আমি প্রশ্নটা বুঝাই দিব আগে, বুঝাই দেওয়ার পরে এর অ্যান্সারটা অলরেডি তোমাদের গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিছি, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দিছি। টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফটা নেওয়ার জন্য তুমি এই ঠিকানায় যে আমাকে নক দিবা, t.me আজাদ, CHE 22। কিভাবে এটাতে যাবা, টেলিগ্রাম যদি তোমার ইনস্টল দেয়া থাকে, তুমি গুগল ব্যবহার করো, অবশ্যই গুগল সার্চ দাও। তা গুগল, এটা মনে করো গুগল সার্চ বক্স, গুগল সার্চ বক্সের মধ্যে টি লিখবা, একটা ডট দিবা, মি দিবা, আজাদ CHE 22 লিখবা, দিয়ে সার্চ দিবা। সার্চ দিলে পর দেখবে একটা গ্রুপে তোমাকে নিয়ে যাবে। ওই গ্রুপে নিয়ে যেয়ে বলবা যে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের এই যে প্রশ্নটা, আমার অ্যান্সারটা দরকার, তাহলে আমি এখানে পিডিএফটা দিয়ে দিয়ে রাখছি, ওখানে আবার দিয়ে দেওয়া হবে। ওকে, তা আমি প্রশ্নটার অ্যান্সার দেখি। তা প্রশ্নটার হেডিং সহ অ্যান্সার একটু আগে আমি লিখে তোমাদের গ্রুপগুলো দিয়ে দিচ্ছি অলরেডি। আর প্রশ্নটা আমি বুঝাই দিই, বুঝাই দেওয়ার পরে দেখাই দিচ্ছি পরে। সি পাত্রে যে বাফার দ্রবণটা গঠিত হয় সেটা কি নিয়ে গঠিত, দুর্বল অ্যাসিড আর তার তীব্র লবণ, এটা নিয়ে গঠিত। আর এক্ষেত্রেও তাই, এরা আর এরা যদি বিক্রিয়া করে এই লবণ তৈরি করে নিয়ে বাফার তৈরি করবে।
তাহলে প্রশ্নটা আমি অ্যান্সার শুরু করে দিলাম। তাহলে আমার জায়গা নাই বলে মুছে দিতে হচ্ছে একটু, জায়গা নাই বলে মুছে দিতে হচ্ছে একটু, তাহলে একটু মুছে দিলাম। তাহলে এখানে বলবা যে সি পাত্রে যে বাফার দ্রবণ গঠিত হয় তা দুর্বল অ্যাসিড CH3COOH ও তার তীব্র লবণ CH3COON নিয়ে গঠিত, যা নিম্নরূপে বিয়োজিত হয়। এরা কিভাবে ভেঙে যায় সেটা তোমাকে দেখাইতে হবে। তাহলে CH3COO- এখানে H+, আর নিচে হলো CH3COONA। এরা নিম্নরূপে বিয়োজিত হয়ে থাকে দ্রবণের মধ্যে, তারা এভাবে থাকে। তাহলে প্রথমে বললাম কি, যে সি পাত্রে যে বাফার দ্রবণটা গঠিত হয় তা দুর্বল অ্যাসিড CH3COOH ও তার অনুবন্ধী তীব্র লবণ CH3COO- নিয়ে গঠিত। এরা নিম্নরূপে বিয়োজিত অবস্থায় থাকে। এই যে দ্রবণে কিভাবে বিয়োজিত অবস্থায় থাকে। এবার আসি, এখানে এসে দ্রবণে সামান্য অ্যাসিড যোগ করব। তাহলে এখন আসি এ বা শুরুতে ক বলতে পারো, সামান্য বা অল্প পরিমাণে অ্যাসিড যোগ করলে। অল্প পরিমাণে অ্যাসিড যোগ করলে, অ্যাসিড মানে H+ যোগ করলে কি হবে? এটার মধ্যে যদি সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করা হয়, মানে সামান্য অ্যাসিড যোগ করা মানে আসলে H+ যোগ করা। H+ যোগ করলে দ্রবণে দেখো এই আয়নটা অত্যধিক পরিমাণ আছে। আচ্ছা, অনেকের কোশ্চেন হতে পারে এইটাতে উভমুখী চিহ্ন দিছি আর এটাতে একমুখী কেন? এটা যেহেতু দুর্বল অ্যাসিড, এটা সামান্য বিয়োজিত হয়। এখানে লিখে দিতে পারো যে সামান্য বিয়োজিত হয়। দুর্বল অ্যাসিড বলে সামান্য বিয়োজিত হয়, এটা লিখে দিবা, বিয়োজিত হয়। আর এখানে লিখবা তীব্র লবণ বা আয়নিক যৌগ বলে, তীব্র আয়নিক লবণ বলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। এটা তীব্র আয়নিক লবণ বলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়। আমার অ্যান্সারে লিখে দেওয়া আছে। এখানে অল্প পরিমাণে অ্যাসিড যদি যোগ করি, তাহলে এই আয়নটা দ্রবণে অত্যধিক পরিমাণ আছে, তাহলে ওর সাথে কি হবে, ওই H+টা ওর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে সামান্য যদি অ্যাসিড যোগ করি H+, তা কার সাথে যুক্ত হবে, CH3COO- এর সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে দুর্বল অ্যাসিড এটা তৈরি করবে। তাহলে এখানে বলতে হবে এটাই, বাফার দ্রবণটিতে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলে তার দ্রবণে উপস্থিত বা দ্রবণে বিদ্যমান CH3COO- আয়নের সাথে যুক্ত হয়ে দুর্বল অ্যাসিড CH3COOH উৎপন্ন করে বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। যেহেতু CH3COOH খুবই দুর্বল প্রকৃতির অ্যাসিড বা দুর্বল প্রকৃতির তড়িৎ বিশ্লেষ্য, তা বিয়োজিত হয় না। অপরদিকে এই আয়নের উপস্থিতিতে, এই যে CH3COO- আয়নের উপস্থিতিতে ওর বিয়োজন মাত্রা আরো হ্রাস পায়, তাই দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে। ওকে, তাহলে সামান্য পরিমাণে অ্যাসিড যদি যোগ করা হয় তাহলে কি হবে, এই বিক্রিয়াটা মানে কথাটা লিখে বিক্রিয়াটা দিলে হয়ে যাবে। এবার আসি আমরা যে যদি সামান্য ক্ষার যোগ করা হয়, তাহলে আরেকটা পয়েন্ট লেখাটা কি হবে আমি সম্পূর্ণ দেখাই দিব। সামান্য অল্প পরিমাণে খাদ্য যদি করা হয়, অল্প পরিমাণে বা সামান্য পরিমাণে ক্ষার, অল্প পরিমাণে ক্ষার, ক্ষার মানে ওইস, সংযোগ করলে বা যোগ করলে যেটা খুশি লিখতে পারো। বাফার দ্রবণটাতে যদি অল্প পরিমাণে ওই যোগ করো, তাহলে সেটা এই H+ এর সাথে যুক্ত হয়। তাহলে ওইস আয়ন যোগ করলাম, তার দ্রবণে H+ এর সাথে যুক্ত হয়ে H2O তৈরি করলো। তাহলে H2O যেহেতু তৈরি করছে H+ এর সাথে মিশে, এটার সাথে মিশে, তাহলে অবশ্যই আমাদের কিছু H+ এর ঘাটতি দেখা দেবে। আমি যোগ করছি ওইস, তা H+ এর সাথে মিশে কি তৈরি করলো, পানি তৈরি করলো। তাহলে H+ তো দ্রবণ থেকে কমে যাবে। তো এই H+ এর ঘাটতি পূরণ করার জন্য এই বিক্রিয়াটা সাম্যাবস্থা সামনের দিকে যাবে, যে ওই H+ এর ঘাটতি পূরণ করে দিবে। তাহলে তখন একটা ঘটনা ঘটবে, এই যে CH3COOH এর সাম্যাবস্থা সামনের দিকে সরে যাবে। এই সাম্যাবস্থা সামনের দিকে সরে যেয়ে ওই যে যতটুকু H+ ক্ষয় হবে সেটার ঘাটতি পূরণ করবে। তা ধরো তুমি 10টা ওই যোগ করছো, কয়টা যোগ করছো, 10টা। তাহলে 10টা ওই 10টা H+ কে খেয়ে ফেলবে এখান থেকে, মানে 10টা H+ এর সাথে বিক্রিয়া করে এখানে 10টা পানি তৈরি করলো, 10 অণু পানি তৈরি করলো। তা 10টা H+ যোগ করছো, ওই 10টা খাদ্য যোগ করছো 10টা H+ এর সাথে বিক্রিয়া করে
10টা পানি তৈরি করছে, তাহলে তোমার এইচ প্লাস এর ঘাটতি পড়বে কয়টা? 10টা এইচ প্লাস, যেহেতু দ্রবণের থেকে নিয়ে পানি তৈরি হয়েছে, তাহলে 10টা এইচ প্লাস এর ঘাটতি পূরণ করতে হবে। সেই 10টা এইচ প্লাস ঘাটতি কে পূরণ করে দেবে? এ কি করবে? এই সাম্যাবস্থা সামনের দিকে চলে যাবে, চলে যেয়ে সেই 10টা এইচ প্লাস এর ঘাটতি পূরণ করবে। তাহলে এই যে হলো আমাদের বিক্রিয়া, এক্ষেত্রে তুমি একটা সামগ্রিক বিক্রিয়া দেখাইতে পারো। যে সামগ্রিক বিক্রিয়াটা আসলে কি, দেখো আমার এখানে আসলে কি ঘটনাটা ঘটে। এপাশে যদি আমরা যোগ করি, তাহলে কার সাথে কার বিক্রিয়া হয়? যদি দুইটা বিক্রিয়াকে যোগ করো, তাহলে দেখো এই এইচ প্লাস কেটে যায়। তার মানে এইটার সাথে, এটা দেওয়ার দরকার নাই, আমি একটু বোঝানোর চেষ্টা করি জাস্ট। CH3 COOH, তার সাথে আসলে ওএইচ মাইনাসের বিক্রিয়া, বিক্রিয়া করলে CH3 COO মাইনাস প্লাস হলে H2। ফাইনালি একটা কথা বলতে পারি যে আসলে দ্রবণে যদি ওএইচ যোগ করা হয়, তাহলে এইটার সাথে ওএইচটা যুক্ত হয়। ওএইচ যোগ করলে কার সাথে যুক্ত হয়? এটার সাথে। ঠিক আছে, ওএইচ যুক্ত করলে এটার সাথে, যদি তুমি এক সামগ্রিক বিক্রিয়া দেখাইতে সময় যায়, তখন ওএইচ যোগ করলে আসলে এটার সাথে ওএইচটা বিক্রিয়া করে। আর এইচ প্লাস যদি যুক্ত করি, এই এইচ প্লাস যদি যোগ করি, এইচ প্লাসটা কার সাথে বিক্রিয়া করে? দেখো এইটার সাথে বিক্রিয়া করে। এটা একটু পরে আমি দেখাই দিচ্ছি। তাহলে এইচ প্লাস যোগ করলে এইটার সাথে বিক্রিয়া করে। খাদ যোগ করলে আলটিমেটলি, মানে যদিও কাহিনী ভিন্ন করে আমি বলছি, যে খাদ যোগ করলাম সেটা ওইস আয়ন যোগ করার ফলে তা এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। আর ওই এইচ প্লাস এর ঘাটতি পূরণ করার জন্য এর সাম্য অবস্থা সামনের দিকে সরে যায়। কিন্তু ওভারঅল যদি বিক্রিয়া দুইটা যোগ করো, এই দুইটা বিক্রিয়াকে যদি যোগ করো, তাহলে এ পাশে এইচ প্লাস আছে, ওই পাশে এইচ প্লাস কেটে যাচ্ছে। তাহলে এই ওইস মাইনাস আলটিমেটলি CH3 COOH এর সাথেই যুক্ত হয়, যুক্ত হয়ে পানি তৈরি করে, আর হলো CH3 COO মাইনাস তৈরি করে। তা এই হলো আমাদের বিক্রিয়াটা। তা এই দুইটা বিক্রিয়াকে এখন এর মধ্যে দেখাতে হবে, এটা একদম শেষে। দুইটা বিক্রিয়াকে যদি আমরা এর মধ্যে দেখাই, এটা কিন্তু আবার নতুন করে লিখতে হবে। মানে এই যে দুইটা বিক্রিয়া, এই যে দুইটা বিক্রিয়াকে আবার নতুন করে এটার মধ্যে দেখাতে হবে একদম শেষে। যে আগে তো প্রথমে বিয়োজিত লিখছিলাম, তারপরে যে এই বর্ণনার পরে একদম শেষে যে আবার এই দুইটা বিক্রিয়া এর মধ্যে দেখাবো। তো এসিড যোগ করলে এইচ প্লাস যোগ করা কার সাথে যুক্ত হয়েছিল? এইটার সাথে। তাহলে এসিড যোগ করলে এইচ প্লাস যোগ করা, এই অ্যাসিড যোগ করা মানে কি? এইচ প্লাস যোগ করা কার সাথে যুক্ত হয়? এটার সাথে। তাহলে এখানে আমরা যদি এইচ প্লাস যোগ করি কার সাথে? এই যে এটার সাথে, তাহলে তৈরি করতেছে কি? CH3 COOH। খাদ যোগ করা মানে ওইচ যোগ করা, তাহলে ওইচ যোগ করা আলটিমেটলি কার সাথে যুক্ত হয়? CH3 COOH এর সাথে। তাহলে ওইচ যোগ করলে আলটিমেটলি সেটা এটার সাথে যুক্ত হয়ে তৈরি করে হলো CH3 COO মাইনাস প্লাস H2। এটা দেখাইতে পারো। আর যদি তুমি চাও যে এইচ প্লাসটা এখানে যুক্ত করবা, মানে ওইচটা এখানে যুক্ত করবা, মানে এটা দিলা না, এই বিক্রিয়া না দিয়ে, তুমি যদি চাও যে আমি এটা দেখাবো না, আমি ওইচটা কার সাথে বিক্রিয়া করাইছি? এইচ প্লাস এর সাথে। তাহলে ওইচটা তুমি যেহেতু এইচ প্লাস এর সাথে যুক্ত করাইছো, তুমি চাইলে এখানেও যুক্ত করাইতে পারো। যে আমি এখানে ওইচ যোগ করছিলাম, এই ওইচ যোগ করছি কার সাথে? এইচ প্লাস এর সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে পানি তৈরি করছে। তো চাইলে তুমি এটুকু দেখালেও কোনো ভুল নাই। ঠিক আছে, যে এইচ প্লাস যুক্ত করে এখানে পানি তৈরি করবে, আর এটা সাম্য অবস্থা সামনের দিকে চলে যাবে। তাহলে হয় এটা দেখাইতে পারো। আর যদি তুমি চাও যে না আমি ওই বিক্রিয়াটা এখানে দেখাবো, এই জায়গায় দেখাবো, কোনো সমস্যা নেই, দেখাতে পারো, এখানে অথবা এখানে দেখাবে। তো এখন আসা যাক যে এই প্রশ্নটার অ্যান্সারটা কিভাবে দিবা সেটা। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের অ্যান্সারটা দেখাই দিচ্ছি। ওকে, স্ক্রিনে অ্যান্সারটা দেখতে পাচ্ছ যে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। যদিও এখানে আমি কি দিয়ে রাখছি, যে অ্যাসিড দিয়ে রাখছি আর হলো ক্ষার দিয়ে রাখছি। যা এখানে অ্যাসিড আর ক্ষারের পরিবর্তে, এই অ্যাসিডের জায়গায় অ্যাসিড, ক্ষারের জায়গায় কিন্তু লবণ থাকলেও কোনো সমস্যা ছিল না, অর্থাৎ CH3 COO যদি থাকে, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ সি পাত্র তখনও কি তৈরি করে নিত? তখনও সেটা বাফার দ্রবণ হয়ে যেত। এখানে যদি CH3 COO থাকে, তাতে কোনো সমস্যা নাই। এটা যদি থাকতো তাতেও কিন্তু সমস্যা ছিল না। তা আসা যাক এই প্রশ্নের অ্যান্সারের দিকে, আমি চলে যাই।
বলছে কি সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কি, ব্যাখ্যা করো। তা উদ্দীপকে প্রথমে হেডিং লেখা, উদ্দীপকে সি পাত্রে একটি বাফার দ্রবণ গঠিত হয় যার দুর্বল অ্যাসিড CH3COOH ও তার অনুবন্ধী তীব্র লবণ CH3COON দ্বারা গঠিত। বাফার দ্রবণটির উপাদান দ্বয় দ্রবণের নিম্নরূপে বিয়োজিত হয়, অর্থাৎ এই যে অ্যাসিডটা আর এই যে লবণটা কিভাবে ভাঙে সেটা। এই বিক্রিয়া দুইটা কিন্তু শুরুতে দিতেই হবে। যে কোন দুইটা বিক্রিয়া অবশ্যই তোমাকে দিতে হবে, এই যে দুইটা বিক্রিয়া, এই যে এটা আর এটা। এটা যেহেতু দুর্বল অ্যাসিড, এখানে লেখা আছে দেখো মৃদু অ্যাসিড, তাই সামান্য বিয়োজিত হয়। আর এটা তীব্র লবণ, এটা এনে কিন্তু এটা তীব্র লবণ, আয়নিক লবণ, তাই সম্পূর্ণ বিয়োজিত হয়। এটা সামান্য বিয়োজিত হবে আর এটা সম্পূর্ণ বিয়োজিত হবে। তো প্রথমে হলো এই বর্ণনাটুকু দিয়ে আসার পরে এবার আসে অল্প মাত্রায় অ্যাসিড সংযোগ। তো যদি বাফার দ্রবণটি সামান্য অ্যাসিড অর্থাৎ H+ যোগ করা হয়, তা তখন যোগকৃত H+ আয়নগুলো দ্রবণে বিদ্যমান CH3COO- আয়নের সাথে যুক্ত হয়ে নিম্নরূপ মৃদু তড়িৎ বিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। এই যে বিক্রিয়াটা যেহেতু উৎপন্ন CH3COOH খুবই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই এটি অতি সামান্য বিয়োজিত হয়। বিশেষ করে, এটা বিশেষ কিন্তু লিখছি, এই জায়গাটা একটা মধ্যাংশরে কেটে দাও। বিশেষ করে, এটা বিশেষ, বিশেষ করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য CH3COO থেকে উৎপন্ন, এখানে কিন্তু একটা এরকম চিহ্ন। তীব্র তড়িৎ বিশ্লেষ্য CH3COO থেকে উৎপন্ন CH3COO- আয়নের উপস্থিতিতে এর বিয়োজন আরো হ্রাস পায়, তাই বাফার দ্রবণে যকৃত অ্যাসিড H+ আয়নের ঘনমাত্রা তাই বাফার দ্রবণে যকৃত অ্যাসিড বা H+ আয়নের ঘনমাত্রা বিশেষ বাড়ে না, অর্থাৎ বাফার দ্রবণটির পিএইচ অপরিবর্তিত থাকে। এটুকু হলো অম্লীয় বাফার যদি যোগ করো, তাহলে তার অ্যান্সার এটুকুতে শেষ। এবার যদি বলে সামান্য ক্ষার যোগ করলে, তাহলে অল্প মাত্রায় ক্ষার যোগ করলে বাফার দ্রবণটি সামান্য পরিমাণে ক্ষার অর্থাৎ OH আয়ন যোগ করলে তার দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2 উৎপন্ন করে। যেহেতু CH3COOH এর সাম্যাবস্থা, তখন CH3COOH এর সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে H+ আয়নের অভাব সামান্য সরগিরে H+ আয়ন তৈরি করে বিক্রিয়াত ও বিক্রিয়ারত। আচ্ছা এখানে দেখো দ্রবণের সামান্য H+ আয়ন, H+, আবার পড়ি, বাফার দ্রবণটিতে সামান্য পরিমাণে ক্ষার অর্থাৎ OH আয়ন যোগ করলে তার দ্রবণে বিদ্যমান H+ এর সাথে বিক্রিয়া করে অতীব মানে খুবই খুবই কম অতীব মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2O তৈরি করে। তখন CH3COOH এর সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে H+ আয়ন তৈরি করে বিক্রিয়ারত H+ আয়নের অভাব পূরণ করে। এখানে একটা এবং কথা দিলে ভালো হয়, এই জায়গাটা একটু চেঞ্জ করে দেই, দাঁড়াও। এখানে একটা এবং কথা লিখে দাও এই জায়গাটায় এবং, তাহলে লাইনটা ভালো মিলে যাচ্ছে। তাহলে দ্রবণ H+ আয়নের সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2 তৈরি করে। তখন CH3COOH এর সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে H+ আয়ন তৈরি করে এবং বিক্রিয়ারত H+ আয়নের অভাব পূরণ করে, অর্থাৎ যেটুকু H+ দ্রবণ থেকে নষ্ট হয়ে যাচ্ছে মানে বিক্রিয়া করে পানি উৎপন্ন করতেছে, সেই H+ এর ঘাটতিটা পূরণ করে দিচ্ছে কি, এটা এটা আমার সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে সেই H+ আয়নের ঘাটতি পূরণ করে দিচ্ছে। তো এই হলো আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সার লেখার পরে এরপরে আমাদের কাজ কি আছে, এরপরে আমাদের কাজ হলো ওভারঅল বিক্রিয়াটা দেওয়া। তো এখন দেখা যাক যে ওভারঅল বিক্রিয়াটা কিভাবে দেওয়া আছে। এই যে বিক্রিয়া দেওয়ার পরে অতএব একটু লেখা, অতএব দেখা যায় যে এই যে খাদ যোগ করলে কি হয়, ওই OH মাইনাস প্লাস H2 এর সাথে একবার যোগ করলে এটা, অতএব দেখা যায় বাফার দ্রবণে সামান্য অ্যাসিড, এখানে কিন্তু H+ লেখা, এটা ও অ্যাসিড বা ক্ষার, এটা কিন্তু অ্যাসিড লেখা, আমি দ্রুত লিখছি বলে, এটা কিন্তু H+, আর এটা কাটা। সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে তা দ্রবণীয় উপাদানের সাথে আন্তঃবিক্রিয়ার মাধ্যমে আন্তঃক্রিয়ার ফলে অপসারিত হয়, তাই বাফার দ্রবণে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ অপরিবর্তিত থাকে। এখানে তুমি আনসার শেষ করতে পারো, কিন্তু একটা অসম্পূর্ণ থেকে যায়, যে ওভারঅল বিক্রিয়াটা এই যে যেটা, সেই ওভারঅল বিক্রিয়াটা তোমাকে দেখাইতে হবে। তা যে ওভারঅল বিক্রিয়াটা দেখালে তোমার কিন্তু অ্যান্সার অসম্পূর্ণ, মানে কোনো কোনো টিচার মার্কস কাটতে পারে। তাহলে সামান্য যদি খাদ যোগ করি, তখন সেটা কি হয়, এই যে ওয়েট যোগ করা মানে এটার সাথে বিক্রিয়া করা, এটার সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করা। অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, সেই H+ কার সাথে যুক্ত হবে, এই যে এটার সাথে যুক্ত হয়ে এটা তৈরি করে দেবে, CH3COOH তৈরি করবে।
এই দুইটা বিক্রিয়া এখানে দিবা। আর চাইলে এই ওএইচ আয়নটা তুমি কোথায় দিতে পারো, এই যে এখানেও দিতে পারো। তোমার যদি ইচ্ছা মন চায় যে না আমি ওএইচ এর বিক্রিয়াটা এইচ প্লাস এর সাথে দিব, কোনো সমস্যা নাই, তুমি এখানে ওএইচ আয়ন দিতে পারো। হয় ওখানে দাও না এখানে দাও, তোমার সেটা ইচ্ছা। ঠিক আছে, এখানে ওএইচ আয়ন দিয়ে এই জায়গায় তুমি ওএইচ আয়ন এইচ টু এর সাথে যুক্ত হয়ে এইচ টু উৎপন্ন করো। শেষ। তাহলে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল শেষ। অম্লীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে সেটা পরীক্ষাতে সুডো বিক্রিয়া আসবে। সুডো বিক্রিয়া দিয়ে একটু বলি, সুডো বিক্রিয়া বলতে কি কি ধরনের হতে পারে। সুডো বিক্রিয়া বলতে কি, দেখো পরীক্ষার সময় এই অ্যাসিডটা তোমার ওরা কি করে দিতে পারে। এই যে অ্যাসিড যেটা ছিল, এই অ্যাসিডটা ওরা এইসে বানায় দিতে পারে, আর এখানে এটাকে এমওএইচ করে দিতে পারে। আগে যেটা অ্যাসিড ছিল আমাদের CH3COOH, সেই CH3COOH না দিল ওরা এইসে দিল। আর এখানে 1.8 × 10⁻⁵ কে এর ভ্যালু দিয়ে বুঝাই দিল যে এটা একটা দুর্বল অ্যাসিড। আর এটা একটা তীব্র ক্ষার, এটা ওরা বলে দিবে যে এটা একটা তীব্র ক্ষার। আর এখানে এর মান টান দেওয়া আছে, এগুলো আমাদের দরকার না। এটা এ, এটা বি, বললো হলো সি পাত্রে সামান্য অ্যাসিড খাত যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। এখন তোমার যেহেতু সুডো দিছে, অর্থাৎ প্রতীকী সংকেত দিছে, অ্যান্সার দেওয়ার সময় তোমার কিন্তু প্রতীকী সংকেত দিতে হবে। তাহলে এক্ষেত্রে সাইড বাই সাইড যদি বিক্রিয়াগুলো আমি তোমাদের কম্পেয়ার করি, আগে যে বিক্রিয়া ছিল যে বাফার দ্রবণটা গঠিত হয়েছিল CH3COOH, সেটা কিভাবে বিয়োজিত হয়, CH3COO- প্লাস এইচ প্লাস এভাবে বিয়োজিত হয়, এটা উভমুখী চিহ্ন ছিল। ওকে, তাহলে এখানে এসে এটা কি হয়ে যাবে, এখানে এসে এই অ্যাসিডটা এইচে, তাহলে এর সাথে যদি ওর কম্পেয়ার করো, দেখো প্রথমত তুমি এইচ প্লাস কে আলাদা করবা, অ্যাসিড কে ভাঙার নিয়মকে এইচ প্লাস কে আলাদা করা, বাকি যেটা থাকবে সেটাকে এ মাইনাস লিখে দিবা, তো এ মাইনাস। তাহলে এর সাথে সাইড বাই সাইড বিক্রিয়াগুলো কম্পেয়ার করো, দেখো তোমার জন্য ইজি মনে হবে। এবার আসো লবণটা। তাহলে লবণটা এখানে NaOH ছিল, আগে যেটা ছিল তীব্র ক্ষার সেটা কি ছিল, তীব্র ক্ষার ছিল NaOH। তা NaOH এর জায়গায় এখন ওরা দিয়ে দিয়েছে কি MOH। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ওইসটা দেখো, এখানে ওইসটা বাদ, তাহলে এই এমটা থাকে আর এটা থাকে, তাহলে এখানে লবণটা হলো মা। মনে রাখবা লবণটা হলো কি মা। লবণটা মা কিভাবে হয়, এই এইসে আর MOH যদি বিক্রিয়া দাও, তাহলে এখানে এই ওইস আর এইচ বিক্রিয়া করে পানি তৈরি করে, আর লবণটা হলো মা। মনে রাখবা লবণটা সবসময় মা হবে, মা হলো লবণ। ঠিক আছে, এম এ মা বা এম মা, তুমি মা লিখতে পারো বা এম লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা। তাহলে এখানে এই মা, যে মা তৈরি হয়েছে, মাটা হলো এই যে এটা। মাটা কিভাবে বুঝবা, এই এমটা হলো মেটাল, এমটা হলো মেটাল, আর বাকি যেটা থাকবে এটা হলো এ। ঠিক আছে, তাহলে এমটা হলো মেটাল, মেটালটা হলো আমাদের সবসময় কি, এই যে মেটাল, সোডিয়াম, সোডিয়াম হলো মেটাল মানে ধাতু, মেটালটা তোমার সবসময় প্লাস হবে, আর বাকি যে থাকবে সেটা হবে এটা। তাহলে সাইড বাই সাইড যদি আমি কম্পেয়ার করে দেখাই, অ্যাসিডটা, এই যে অ্যাসিডটা এভাবে ভাঙে, অ্যাসিডটা ভাঙার সময় সবসময় কি করবে, এইচ প্লাসটাকে আলাদা করে দিই, শেষ। আর লবণটা হবে মা, মা কেন, মা হলো এমতে মেটাল, মা বাদ দিয়ে যেটা থাকবে ওইটা আয়ন, নেগেটিভ আয়ন। তাহলে এই যে মা, এমটা হলো মেটাল, মেটালটা আমরা আলাদা করে দিলাম যে এটা হলো মেটাল, আর বাকি যেটা থাকবে ওইটা হলো তোমার নেগেটিভ, এই যে শেষ। এবার সামান্য অ্যাসিড যোগ করো, 1 নম্বরে অ্যাসিড যোগ। অ্যাসিড যোগ করলে কার সাথে যুক্ত হবে, এই যে এটার সাথে যুক্ত করছিলাম, তাহলে অ্যাসিড যোগ করা মানে এইচ প্লাস যোগ করা, কার সাথে, এ মাইনাস এর সাথে যুক্ত করে এইচ এ তৈরি করা। 2 নম্বর ক্ষার যোগ করা, ক্ষার যোগ করা মানে কি যোগ করা, ওইচ যোগ করা। এখানে একবারে লিখে দিই, ওইচ কার সাথে যুক্ত হবে, এইচ প্লাস এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। আর এই এইচ প্লাস এর ঘাটতি পূরণ করার জন্য এর সাম্যাবস্থা সামান্য ডান দিকে সরে যে ওই যোগকৃত এইচ প্লাস, মানে যোগ বিক্রিয়ারত এইচ প্লাস এর ঘাটতি পূরণ করবে। তাহলে এই হলো আমাদের বিক্রিয়া। আর ফাইনালি ওভারঅল বিক্রিয়া যদি তুমি দিতে চাও কি করবা, এই এইচ প্লাস যুক্ত হয় কার সাথে, এইচ প্লাস যুক্ত হয় এ মাইনাস এর সাথে, তাই যে এখানে এইচ প্লাস যুক্ত হয় এটার সাথে, এইচ এ তৈরি করে। আর ওই যুক্ত হয় কার সাথে, এইচ প্লাস এর সাথে, বললাম কি এখানে দিতে পারো, ওইচ যোগ করলাম, তৈরি করছে হলে এর সাথে পানি, ইচ্ছা হলে এখানে দিতে পারো। আর যদি ইচ্ছা না হয় যে না আমি ওখানে দিব না,
আমি এখানে দিব, তবুও দিতে পারো যে ওএইচ মাইনাস যোগ করলাম আমি এখানে এইচ প্লাস, আর এই পানি তৈরি করলো, সরি, এই এ মাইনাস আর পানি তৈরি, এখানেও দিতে দিতে হবে। তো এই হলো সুডো বিক্রিয়া। যদি তোমার সুডো আসে এইচ এম ও এইচ দিয়ে আসে, তাহলে কিভাবে দিবা? এই যে এইভাবে দিয়ে দিবা, শেষ। তো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল শেষ। আমরা এখন আসি 2 নাম্বারটা, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ পরীক্ষাতে কিভাবে আসবে? ক্ষারীয় বাফার দ্রবণ, এখানে ক্ষার থাকবে, আর এখানে দেয়া থাকবে তোমার ক্ষারের লবণটা। এটা এ পাত্র বলবে, এটা বি পাত্র। ক্ষারটা যে দুর্বল তার কেবি দেয়া থাকবে 1.8, 1.9, 10⁻⁻5। আর আয়তন পরিমাণ যা দেয়া থাকলো, বলবে যে সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে, একই প্রশ্ন, ঘ দাগে, সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ অপরিবর্তিত থাকে কেন? তাহলে এখানে যে বাফার দ্রবণটা গঠিত হবে, প্রথমত আগের মতোই অ্যান্সার, যে বাফার দ্রবণ গঠিত হবে তার কি কি নিয়ে গঠিত? দুর্বল ক্ষার NH4OH, যেটা নিম্নরূপে বিয়োজিত হয় NH4 প্লাস OH মাইনাস। এখানে নোট দিতে হবে, যেহেতু NH4OH খুবই দুর্বল প্রকৃতির, তাই সামান্য পরিমাণে বিয়োজিত হয় NH4 প্লাস, আর তৈরি হয়েছে কি OH মাইনাস। আর তীব্র লবণটা কি? এবার আসা যাক, এখানে সামান্য অ্যাসিড যোগ করি, সামান্য H+ যোগ। আমি কম করে লিখতেছি কারণ অ্যান্সার দেখাই দিব। তাহলে সামান্য অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, H+ এইটার সাথে যুক্ত হবে। তাহলে এখানে সামান্য অ্যাসিড যোগ করা মানে H+ যোগ করা, সেটা দ্রবণে বিদ্যমান অবিয়োজিত NH4OH এটার সাথে বিক্রিয়া করে NH4 প্লাস আর পানি তৈরি করবে। এটুকু বললেই তোমার কাজ শেষ। 2 নম্বরে সামান্য ক্ষার যোগ করা, সামান্য ক্ষার মানে OH মাইনাস যোগ করা। তাহলে OH যোগ করলে কি হবে? এই OH মাইনাস দ্রবণে NH4OH এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে হলো NH4OH, শেষ। এটুকু বললেই তোমার কাজ শেষ। এবার এই বিক্রিয়া দুইটা এটার মধ্যে দেখাতে হবে, ঠিক আছে? একদম শেষে যাই, আবার নতুন করে লিখি। তাহলে H+ যোগ করলাম, H+ কার সাথে যুক্ত হয়েছে? NH4OH এর সাথে। দেখো এইটার সাথে যুক্ত হচ্ছে H+টা। তাহলে এখান থেকে তুমি দাগ টানবে। অনেকেই দাগ টানাটা বোঝে না, সিম্পল জিনিস বোঝে না কেন আমার মাথার মধ্যে ঢোকে না। আরে ভাই, NH4OH এর সাথে H+ যোগ করতেছে, তো এই যে NH4OH, এটাকে নিচ্ছি আমরা পুকুর, এটা পুকুর, পুকুর থেকে এই যে H+ নিচ্ছি, H+ এই যে পুকুর থেকে কাকে নিবে? NH4OH কে নিবে, নিয়ে কি তৈরি করবে? NH4 প্লাস H2O। এই সিম্পল জিনিস যে কেন বোঝে না, মাথার মধ্যে ঢোকে না, যে H+ যোগ করছি, এই যে H+ যোগ করছি এটার সাথে বিক্রিয়া করে এই যে এটার সাথে নিচ্ছে, এই যে পুকুর থেকে NH নিয়ে এই যে তৈরি করছে, শেষ। আচ্ছা, আর একটা কি? OH মাইনাস কার সাথে যুক্ত হচ্ছে? NH4 প্লাস এর সাথে, এই যে এটার সাথে। তাহলে OH মাইনাস এটাকে নিয়ে আসতেছে, তাহলে এখানে OH মাইনাস এটার সাথে যুক্ত হয়ে NH4 হয়েছে, ঠিক আছে? এই যে ওভারঅল বিক্রিয়া শেষে এটা দিয়ে দিবে। তাহলে এখন আমরা প্রশ্নটা এটা দেখি, যে ক্ষারীয় বাফার, সি পাত্রে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ অপরিবর্তিত হবে, পরিবর্তন হবে কি? ব্যাখ্যা করো। তো উদ্দীপকে সি পাত্রে একটি বাফার দ্রবণ গঠিত হয় যার দুর্বল ক্ষার NH4OH, তার অনুবন্ধী তীব্র লবণ NH4Cl নিয়ে গঠিত। বাফার দ্রবণটি উপাদান দ্বয় নিম্নরূপে বিয়োজিত হয়। এই যে প্রথমে কিভাবে বিয়োজিত হয় সেটা অবশ্যই বলতে হবে। এবার অল্প মাত্রায় অ্যাসিড যোগ করলে, অ্যাসিড যোগ করা মানে অ্যাসিড যোগ করা, যদি বাফার দ্রবণটিতে সামান্য অ্যাসিড H+ যোগ করা হয়, তবে যোগকৃত H+ আয়নগুলো বাফার দ্রবণে বিদ্যমান থাকা, তা থাকা কিন্তু থাকা অবিয়োজিত NH4OH এর সাথে বিক্রিয়া করে NH4 প্লাস OH2 উৎপন্ন করে, ফলে দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে। অল্প মাত্রায় ক্ষার যোগ করলে বাফার দ্রবণটি সামান্য পরিমাণ ক্ষার অর্থাৎ OH মাইনাস আয়ন যোগ করলে তার দ্রবণে বিদ্যমান NH4 প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য NH4 উৎপন্ন করে। যেহেতু NH4 খুবই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই এটি সামান্য বিয়োজিত হয়। বিশেষ করে তীব্র অ্যাসিড, তীব্র তড়িৎ বিশ্লেষ্য NH4Cl এ, NH4Cl থেকে উৎপন্ন NH4 প্লাস আয়নের প্রভাবে এর বিয়োজন আরো হ্রাস পায়। এইটুকু বললে ভালো হবে যে বিশেষ করে NH4OH সমায়নের প্রভাব যদি তোমরা পড়ে থাকো, দেখো এই লাইনটা অনেকে হয়তো বুঝবে না একটা জিনিস, যে এইটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেহেতু এটা তীব্র,
সেহেতু এই আয়নটা অতিমাত্রায় উৎপন্ন হয়েছে। যদি এই আয়নটা অতিমাত্রায় উৎপন্ন হয়, তখন এই বিক্রিয়াটা আর ভেঙে সামনের দিকে আসতে চায় না। কেন? কারণ এটা তো দ্রবণে অনেক পরিমাণে আছে। তখন এ হলো এখানে না এসে এই বিক্রিয়া সব পেছনের দিকে চলে যেতে থাকে। ঠিক আছে? জিনিসটা এরকম যে NH4Cl দ্রবণে আসে, এখান থেকে সম্পূর্ণটাই চলে আসে, আর এখান থেকে দু চারটা আসে, দু চারটা আসে। তা যে দুই চারটা আসে সেই দুই চারটা আবার দেখে কি, যে এখানে NH4+ আগে থেকে অনেক পরিমাণে আসে। ঠিক আছে? তাহলে ওর কি আর দরকার আছে? ও তখন একে বলবে কি যে আমি আসি, তুই আর আসিস না, তুই এমনি দু চারটা আসছিস, আমরা আগে থেকে আসি। ঠিক আছে? তা ধরো এরকম যে মধ্যপ্রাচ্যে তোমার প্রচুর বাংলাদেশি আছে। কারণ প্রচুর বাংলাদেশি আগে থেকে কারা, এই যে এরা, এই যে প্রচুর বাংলাদেশি, এই পরিমাণ কত, 10 লাখ 20 লাখ পরিমাণ বা 1 কোটি পরিমাণ আগে থেকে আছে। এটা এটা কত পরিমাণ আছে? 1 কোটি পরিমাণ আছে। ঠিক আছে? 1 কোটি আছে, প্রচুর আছে। NH4Cl আগে থেকেই দ্রবণে প্রচুর আছে। নতুন করে তুমি যদি মধ্যপ্রাচ্যে কাজ করতে যেতে চাও, সৌদি আরবে, তাহলে তুমি খোঁজ নিয়ে দেখছো কি আগে থেকে 1 কোটি লোক আছে, আমি এখান থেকে একটা যে কি করব, আমার তো কাজ হবে না। NH4+ কি আসতে যাবে? অবশ্যই আসতে যাবে না। তাই এই কথাটাই হলো ওই নিচে আলাদা করে বলা হয়েছে যে যেহেতু এই যে এটা, এই NH4+টা দ্রবণে প্রচুর পরিমাণে আসছে, কার থেকে আসছে? এটা থেকে আসছে, তাই এটা থেকে আর আসতে চায় না। ঠিক আছে? বিশেষ করে এই কথাটা উল্লেখ করা, ওই যে একটা লাইন তোমার বলা আছে যে বিশেষ করে, ওই লাইনটার কথাটা হলো এই মানেটা, এই যে বিশেষ করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য NH4Cl থেকে উৎপন্ন NH4+ আয়নের প্রভাবে এর বিয়োজন আরো হ্রাস পায়। ঠিক আছে? এই যে NH4Cl থেকে যেহেতু NH4+ অনেক উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু আবার প্লাস, এটা কিন্তু প্লাস। NH4Cl থেকে উৎপন্ন NH4Cl আয়নের প্রভাবে এর বিয়োজন আরো হ্রাস পায়, মানে আগে থেকে NH4+ আছে, যার কারণে NH4Cl-টা আরো কম আসতে চায়। ঠিক আছে? এই হলো কথা। এখন আসা যাক শেষে ফাইনাল রিয়াকশন গুলো, মানে ওভারঅল বিক্রিয়াটা। তাহলে এই যে ওভারঅল বিক্রিয়াটা, H+ যোগ করলে কি হয় আর OH যোগ করলে কি হয়, অতএব দেখা যায় যে বাফার দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার দ্রবণ উপাদানের সাথে আন্তঃক্রিয়ার ফলে অপসারিত হয়, ফলে দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে। শেষ। এখন আসা যাক এই প্রশ্ন কোথায় কোথায় আসছে, দেখি আমরা এই প্রশ্ন কোথায় কোথায় আসছে। এই প্রশ্ন অগণিত বার আসছে। আচ্ছা, এটা যদি সুডো বিক্রিয়া হয়, তা সুডো আসলে কি হবে? সুডো বিক্রিয়া একটু বলে দিই। সুডো মানে কি? ছদ্মবেশ। তাহলে ছদ্মবেশ যখন ধারণ করবে, তখন এই NH4OH টার পরিবর্তে MOH লেখা থাকবে। MOH টা যে একটা দুর্বল ক্ষার, এটা কেবি দিয়ে বলে দিবে। আর এই জায়গাটায় NH4Cl না দিয়ে তারা HCl দিয়ে দিতে পারে, অথবা সরাসরি NH4Cl দিতে পারে। এটা HCl দিতে পারে বা এইচে দিতে পারে। এইচে দিয়ে ওরা বলবে কি এটা কিন্তু তীব্র অ্যাসিড, এটা কিন্তু তীব্র অ্যাসিড। ঠিক আছে? আর অবশ্যই এটার পরিমাণ বেশি থাকে। এবার সাইড বাই সাইড বিক্রিয়াগুলো একটু খেয়াল করো। এক্ষেত্রে আমাদের লবণ ক্ষারটা ছিল NH4OH, যেটা কিভাবে বিয়োজিত হয়? NH4+OH-। আর তীব্র লবণ, এটা বহুমুখী চিহ্ন, NH4Cl বিয়োজিত হয়ে NH4+Cl-। এই জায়গাটায় NH4OH এর জায়গায় হবে কি? MOH। তাহলে MOH কি হবে? M+OH-। এই সেটা, এই যে লবণটা কি তৈরি করে? NH4Cl। লবণটা হলো এই যে এটা M। ঠিক আছে? লবণটা দেখো, এখানে যদি আমরা লবণটা বানাই দিই, MOH এর সাথে এইচ এ বিক্রিয়া করছে, তাহলে এই যে ওইচ আর এটা মিলে পানি, পানি আলাদা করতে বলবো, তারপরে যা থাকবে সেটা লবণ। মা সবসময় লবণ, মনে রাখবা। অম্লীয় বাফার হোক ক্ষারীয় বাফার হোক, মা হলো লবণ। অম্লীয় বাফার হোক আর সেটা ক্ষারীয় বাফার হোক, লবণটাকে মা। তাহলে এখানে এই মা থেকে M+ এখানে দিবা, A- এখানে দিবা। ঠিক আছে? তাহলে অ্যাসিড যদি যোগ করতাম, এখানে যখন HCl যোগ করছি, অ্যাসিড যোগ করছি, অ্যাসিড যোগ করলে কার সাথে বিক্রিয়া করছে? এই NH4OH এর সাথে বিক্রিয়া করলে পানি উৎপন্ন হয়, NH4+ উৎপন্ন হয়। সাইড বাই সাইড এখানে অ্যাসিড যোগ করা মানে কার সাথে যুক্ত হবে? এই যে এটার সাথে যুক্ত হবে। তাহলে অ্যাসিড যোগ করলে H+ কার সাথে যুক্ত হবে? MOH এর সাথে, অর্থাৎ পানি তৈরি করবে, M+ তৈরি করবে। তাহলে এই যে পানি, পানি তৈরি করলো, M+ তৈরি করলো। আর যোগ করলাম এখানে OH- যোগ করলাম, কার সাথে যুক্ত হয়েছে? এটার সাথে। তাহলে NH4+ এর সাথে যুক্ত হবে, NH4OH উৎপন্ন করবে।
আচ্ছা, এখানে খাদ যোগ করলাম, ওই যোগ করলাম, কার সাথে যুক্ত হবে? এম এর সাথে যুক্ত হবে। সাইড বাই সাইড বিক্রিয়া দেখো সেম। এসিড যোগ করলে কোথায় বিক্রিয়া হচ্ছে? এইটার সাথে বিক্রিয়া হচ্ছে। তাহলে এসিড যোগ করলাম, এইচ প্লাস তৈরি হচ্ছে NH4 প্লাস, প্লাস হলো H2O। অ্যাসিড যোগ করলাম, কার সাথে বিক্রিয়া করতেছে? এটার সাথে। অ্যাসিড যোগ করলাম এটার সাথে, H প্লাস যোগ করলাম, তৈরি করছে হলো কি M প্লাস, প্লাস H2O। ক্ষার যোগ করলাম, কার সাথে বিক্রিয়া করছে? এটার সাথে, এই যে ক্ষার। তাহলে ক্ষার যোগ করলাম এটার সাথে, ওইস মাইনাস যোগ করলাম এটার সাথে বিক্রিয়া করলাম, NH4OH। ক্ষার যোগ করলাম এখানে, এটার সাথে বিক্রিয়া হবে, শেষ। এই হলো আমাদের সাইড বাই সাইড। যদি তোমার সুডো বিক্রিয়া আছে, সুডো মানে কি? ছদ্মবেশ ধরন, ছদ্মবেশ, এটা এমওএইচ থাকবে, এটা এইচে থাকবে, যদিও রেয়ার কেস। এই জিনিস দিলে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলবে, যে এমওএইচ আর এইচে দিলে অনেক স্টুডেন্ট ভুল করবে, এই জন্য টিচাররা দেয় না। টিচাররা সবসময় প্রতীক দেওয়ার চেষ্টা করে। তবে হ্যাঁ, সুডো মানে ছদ্মবেশ বিক্রিয়াও কিন্তু তারা দিতেই পারে। সুতরাং দুটাই প্র্যাকটিস করে যাবা। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কোথায় কোথায় আসছে? ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23-এর 4-এর ঘ, সরি ঢাকা বোর্ড 23-এর 3-এর ঘ। প্রশ্নগুলো দেখবা, সবগুলো একই প্রশ্ন। ঢাকা বোর্ড 23-এর 3-এর ঘ। ময়মনসিংহ বোর্ড MB, ময়মনসিংহ বোর্ড 23-এর 7-এর ঘ। আচ্ছা, আর কোথায় আসছে? রাজশাহী বোর্ড 23-এর 2-এর ঘ। আর কোথায় আসছে? কুমিল্লা বোর্ড CUB, কুমিল্লা বোর্ড 23-এর 4-এর ঘ। আর কোথায় আসছে? চিটাগাং বোর্ড CB 23-এর 2-এর ঘ। আর কোথায় আসছে? জেবি 23-এর 7-এর ঘ। দেখো তো কেউ বাদ দিছে? 6টা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এরপরে তিন, তিন বোর্ড দিনাজপুর, দিনাজপুর 23, দিনাজপুর 23-এর 2-এর ঘ। এরা খালি অবকাশ দিছে। সিলেট 23, সিলেট 23 4-এর ঘ। কেউ কি বাদ দিছে? খেয়াল করো, সবকটা বোর্ডে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আছে। এর মধ্যে এই যে 6টা বোর্ড, এই যে 3 3 6টা, এরা দিছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। এরা সবাই দিছে হলো অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। আর গ্রিন বোর্ড আর সিলেট বোর্ড, এই দুইটা বোর্ড, এই দিনাজপুর আর সিলেট, এরা দিছে হলো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এরা দিছে ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আচ্ছা, এই গেল হলো 23 সালের প্রমাণ। এখন তোমার প্রশ্ন হতে পারে, আরে ভাই 23 সালে আসছে, তাহলে তো আমাদের আসবে না। তুমি যদি এই বুকার রাজ্যে বাস করো, এবার দেখো 22 সালে কারা কারা দিছে এই প্রশ্ন। 22 সাল ঢাকা বোর্ড, সেম প্রশ্ন, রিপিট, মানে আসবেই আসবে। আমি কেন বলছি যে এই প্রশ্ন তোমাদের অবধারিত ভাবে আসবে? ঢাকা বোর্ড 22-এর 3-এর ঘ। আচ্ছা, একই বস ময়মনসিংহ বোর্ড 22-এর 6-এর ঘ। আচ্ছা, রাজশাহী বোর্ড কেউ বাদ দিচ্ছে? সেম প্রশ্ন প্রতি বছর আসবে, মানে একটা আউট করা প্রশ্ন তোমাদের জন্য, একটা আউট করা থাকে এই প্রশ্নটা। মানে তুমি যে দেখবে যে প্রশ্নটা আছে। রাজশাহী বোর্ড 23-এর 3-এর ঘ। চিটাগং কুমিল্লা বোর্ড সিইউ, সিইউ 22 আসছে দেখো 7-এর ঘ। আচ্ছা, আর কই আসছে? সিলেট 22, সিলেট 22-এর 2-এর ঘ। কেউ বাদ দিচ্ছে? বাদ দিচ্ছে না, আর আমি আর লিখতে চাচ্ছি না, বাকি সব বোর্ডে আছে। তাহলে এই প্রশ্ন আউট করা, আমি বললাম কি এই প্রশ্ন আউট। 21 সালে আসছে, 22 সালে আসছে, মানে সেই সৃষ্টি লগ্ন থেকে, যেখান থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেই সৃষ্টি লগ্ন থেকে এই প্রশ্ন চলে আসতেছে এইভাবে। বুঝছো? মানে খুব রেয়ার কেসে একটা বোর্ড, দুইটা বোর্ড বাদ দিবে, বাকি সব বোর্ড এই প্রশ্ন করবে। তাহলে 23 22 21 সাল যদি দেখো, দেখবে 21 সালেও সেম প্রশ্ন আসছে, অম্লীয় বাফার ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এই প্রশ্নটা ঠোঁটস্থ করে রাখবা, মানে কলম যেন না ওঠে এরকম, যে এই প্রশ্নটা আমি 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এমন ঠাড়া মুখস্থ করবে, একদম ঠাড়া মুখস্থ যারে বলে, মানে ঠাড়া মুখস্থ এমন লেভেলে নিয়ে যাবা যে এই প্রশ্নটা যেন তোমার দেয়া মাত্রই হয়ে যায়। ঠাড়া মুখস্থ একদম, বলবো কি ঠাড়া। ঠাড়া পড়লে যেমন মৃত্যু, মানে এই প্রশ্ন অবধারিত, যদি না পড়ে তোমার মৃত্যু হচ্ছে। তাই এটা ঠাড়া মুখস্থ করবো।
একদম ঠাডা মুখস্থ, কোনো ভুল নাই, 100 বার লিখতে হবে, যদি হয় পরীক্ষার আগে 100 বার লিখবে। ঠিক আছে, তাহলে অন্তত অ্যাটলিস্ট 100 বার তো কথার কথা, অ্যাটলিস্ট প্রশ্নটা 3 বার লিখবা। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল মুখস্থ করবা, মুখস্থ করে 1 বার দেখে লিখবা, আর 2 বার না দেখে লিখবা। আর পরীক্ষার আগেও তাই, প্রথমবার মুখস্থ করে 1 বার দেখে লিখবা, আর 2 বার না দেখে লিখবা। না দেখে লিখে যেন 3 মিনিট সর্বোচ্চ, যেন 3 মিনিটের মধ্যে প্রশ্নটা শেষ করতে পারো, এমন প্রিপারেশন তৈরি করবো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আর আমি যে প্রশ্নগুলো দেখাইছি, প্রশ্নগুলো একটু তুমি চেক করে দেখো যে প্রত্যেকটা বোর্ডে প্রশ্নটা কিভাবে আসছে, তাহলে বুঝতে পারবা যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কি। একটা অন্তত তোমার যে এতগুলো প্রশ্ন আমি লিখছি, একটা অন্তত তোমার দেখাই দিই যে আসলে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ওরা কিভাবে দিছে। তাহলে তোমার আবার মনে হতে পারে যে আরে ভাই কি যে বললো। দেখো, চিটাগাং বোর্ড 23 দিয়ে দেখাচ্ছি। চিটাগাং সিবি, সিবি 23। আমি যে যেভাবে বলছি সেভাবে আসছে কিনা তোমার এখন কনফিউশন আবার হতে পারে, যে না এত মনে হয় ফাপড় নিচে। ফাপড় নেই নাই, আমি ফাপড় নেওয়ার মতো মানুষ না, বুঝছো। 0.25 m CH3COOH, আয়তন ফায়তন একটা দেয়া থাকবে, ওটা ওদের খুশি। এটা এ। আচ্ছা, এখানে আছে একটা বি, বিতে আছে কি 0.25 m, 15 ml এনে ওইস। এটা সি, সি সমান A+B। এটা এইভাবে আবার চিহ্ন দিয়ে বলে দিছে, যেখানে দুইটা দিছে। ঘদাগ, ঘদাগে বলছে কি, সি পাত্রে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন ঘটবে কি? দ্রবণের পিএইচ এর পরিবর্তন ঘটবে কি? ঘটবে কি? বিশ্লেষণ করো। এই যে সি পাত্র, তাহলে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল লিখে দিব। ওকে, তাহলে হেডিং টেডিং কিভাবে দিবে, একদম হেডিং দিয়ে কিন্তু আমি অ্যান্সার শুরু করছি। আমার প্রশ্নে অ্যান্সার কিন্তু এই যে দেখো, একদম হেডিং দিয়ে শুরু করো। এখানে এক্সট্রা কিছুই করা লাগবে। অনেকে বলে যে উদ্দীপকে সি পাত্রে একটি বাফার দ্রবণ গঠিত হয়, যা দুর্বল অ্যাসিড অর্থাৎ তীব্র লবণ এটা নিয়ে গঠিত। তো অনেকে আবার একদম হেডিং সহ আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি, দেখো একদম হেডিং সহ। এখান থেকেই তুমি অ্যান্সার শুরু করবা, কিছুই প্রয়োজন নাই যে উদ্দীপকে সি পাত্রে একটি, মানে সি পাত্রটা বাফার দ্রবণ, সি পাত্রে একটি, এই যে সি পাত্রটাই বাফার দ্রবণ, সি পাত্রে সামান্য অ্যাসিড যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, তাহলে এখান থেকে শুরু করতে পারো। অনেকে আরো একটা প্রশ্ন করে আমাকে, যে যেহেতু অ্যাসিড আর ক্ষার দেয়া, লবণটা আমি তৈরি করে দেখাবো কিনা। হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয় যে শুরুতে তুমি এদের বিক্রিয়াটা দিবা, এই যে অ্যাসিড আর এই ক্ষারের বিক্রিয়াটা দিয়ে লবণটা তৈরি করে দেখাই দিবা, এটা যদি তুমি দেখাইতে চাও হবে, সমস্যা নাই। কিন্তু এই বিক্রিয়াটা না দেখালেও সমস্যা নাই। CH3COONA আর H2, বাফার দ্রবণ গঠিত হয় এইটা আর এইটা নিয়ে। তো বলছে যেহেতু অ্যাসিড আর ক্ষার দেয়া, আমি কি বিক্রিয়াটা দেখাবো প্রথমে? হ্যাঁ, দেখাইতে পারো। বলতে পারো যে সি পাত্রে যে সংগঠিত বিক্রিয়া, তাহলে আগে বলতে হবে সি পাত্রে সংগঠিত বিক্রিয়া এটা, তারপরে বলতে হবে উদ্দীপক সি পাত্রে যে বাফার দ্রবণটি গঠিত হয়। তা এটা তুমি শুরুতে বলতে পারো যে সি পাত্রে সংগঠিত বিক্রিয়া, সি পাত্রে সংগঠিত বিক্রিয়া এটা, সি পাত্রে সংগঠিত বিক্রিয়া এটা, তারপরে বলবো কি যে এরপরে আমার লাইন যে উদ্দীপকের সি পাত্রে যে বাফার দ্রবণটি গঠিত হয়, তাই এই দুর্বল অ্যাসিড তার তীব্র লবণ এটা নিয়ে গঠিত। তাহলে শুরুতে সংগঠিত বিক্রিয়া দিয়ে তারপরে লিখতেও লিখতে পারো। অনেকে যদি লিখতে মন চায় লিখতে পারো, আর যদি না লিখতে মন চায় সরাসরি উদ্দীপকের সি পাত্রে যে বাফার দ্রবণটি গঠিত হয় ওইখান থেকে শুরু করলেও কোনো সমস্যা নেই। বিক্রিয়াটা দিলে ভালো হবে। ঠিক আছে, শুরুতে যদি সি পাত্রে সংগঠিত বিক্রিয়াটা দাও ভালো হয়, আর যদি না দাও সমস্যা নেই। ওকে, আজকের মতো ছুটি। আল্লাহ হাফেজ। তোমাদের আর 2টা প্রশ্ন বাকি আছে, বাফার দ্রবণ সম্ভব কিনা আর মানুষের রক্তের বাফার, এটা নিয়ে কথা বলবো একটু। নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে এটা। ওকে, আল্লাহ হাফেজ।